তা আমাদের প্রশ্নটা আছে এরকম যে প্রতিটি ডিপার্টমেন্টে সর্বোচ্চ বেতন পাওয়া এমপ্লয়ির নাম দেখার কমান্ড লিখতে বলছে। কোশ্চেন গুলো খুব আস্তে ধীরে ধীর স্থির ভাবে পড়বা, মানে একবারে এত বেশি পড়ার দরকার নেই, অল্প অল্প করে পড়বা আর ফাইন্ড আউট করবা কয়েকটা জিনিস। প্রথমত মাথায় রাখবা যে অবশ্যই কোনো না কোনো টেবিল দেয়া থাকবে, এই টেবিলটার ভিতরে কোন কলাম গুলোকে দেখাইতে বলতেছে এটা হচ্ছে প্রথম ফাইন্ড আউট করবা প্রশ্ন দেখে যে প্রথমে কোন কলাম গুলোকে আউটপুটে দেখাইতে বলতেছে। 2 নম্বর ফাইন্ড আউট করবা এই কলাম গুলো কোন কোন টেবিলের মধ্যে অবস্থিত, অর্থাৎ টেবিলের কথা চিন্তা করবা। এরপরে চিন্তা করবা টেবিলের ভিতরে এরকম একটা কল্পনা করবা যে কিছু ডেটা দেয়া আছে, এই ডেটাগুলোর ভিতরে আমাকে কলাম নির্ধারণ করতে হবে এই প্রশ্নের মাধ্যমে। ফর এক্সাম্পল আমি ধরে নিলাম এমপ্লয়ি নেম। তো তারপরে আমরা চিন্তা করলাম কোন টেবিল, আমরা সেটাও ফাইন্ড আউট করতে পারছি এমপ্লয়ি থেকে। এবার 3 নম্বর কন্ডিশনে এসে কি চেক করব, যে দেখবো যে এখানে তো অনেকগুলো নাম আছে, এদের মধ্যে থেকে কোনো নামকে বাছাই করতে বলছে কিনা, বা সবাইকে দেখাইতে বলছে কিনা, বা বাছাই করার দরকার নাই, বা কি করতে বলছে। অর্থাৎ 3 নম্বর কন্ডিশনে এসে তুমি দুইটা জিনিস খেয়াল করবা, যে আমাকে কি কোনো বাছাই করতে বলছে কিনা। যে আমরা দেখলাম যে হ্যাঁ বাছাই যদি করে তাহলে আমরা হোয়ার ইউজ করব, হোয়ার, অথবা কি ইউজ করব, হ্যাভিং, অথবা হ্যাভিং। তো হ্যাভিং এর ক্ষেত্রে একটু তোমাকে মনে রাখতে হবে যে প্রশ্নটা আবার একটু পড়ে তুমি ফাইন্ড আউট করবা মনে মনে। সব সময় কোশ্চেন করার সময় এই 3টা জিনিস খেয়াল করবা। 3 নম্বরে এসে তুমি দেখতেছো যে হ্যাঁ আমি সবগুলো রেকর্ডকে দেখাবো কি দেখাবো না এটা ডিপেন্ড করবে কন্ডিশনের উপরে। এখন কন্ডিশনটা যদি কমপ্লিটলি সম্পূর্ণ টেবিলের উপরে ডিপেন্ড করে মানে সবগুলো রেকর্ডের মধ্যে থেকে বাছাই হবে, তাহলে হবে হয়ার। আর তুমি আর একটা জিনিস খেয়াল করবা যে হয়ার ছাড়া আর একটা জিনিস আছে, সেটা হলো হ্যাভিং। এখন হ্যাভিংটা কোথায় আসে? হ্যাভিংটা আসে হলো এইখানে যে রেকর্ড গুলো আছে, এই রেকর্ড গুলোর ভিতরে যদি কখনো গ্রুপিং হয় তখন হ্যাভিং আসবে। এই একটা বিষয়। আর একটা 4র্থ নম্বরের বিষয় হলো এটা অপশনাল, এটা থাকতেও পারে নাও থাকতে পারে। 4র্থ নম্বরে এসে দেখবা যে এখানে কোনো অর্ডার কথা বলছে কিনা। অর্ডার মানে অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডার, অথবা কোনো ম্যাক্সিমাম স্যালারি মানে এগ্রিগেট ফাংশন দিয়ে ম্যাক্সিমাম স্যালারি, অ্যাভারেজ স্যালারি বা ম্যাক্সিমাম মার্ক, বা কোনো কিছু বিল্ট ইন ফাংশন ইউজ করে কোনো কিছু বের করতে বলছে কিনা। যে কোনো কোয়েরি পড়ার সময় এই 4টা জিনিস তুমি অবশ্যই ফাইন্ড আউট করবা ওই প্রশ্নটা পড়ার সাথে সাথে। এখানে কিন্তু একটা যে এক্সাম্পল দিছে খুব সহজ তা কিন্তু না, কিন্তু এটা করে দেওয়া আছে এই জন্য তোমাদের কাছে মনে হচ্ছে যে খুবই সহজ। তা আমি ওই দিকে ফোকাস করতেছি না, আমি ফোকাস করতে চাইতেছি যে এখানে আমাদের আসলে লাইন কয়টা লাইন দেয়া আছে। এখানে লাইন দেয়া আছে ম্যাক্সিমাম 6টা লাইন দেয়া আছে। অর্থাৎ এই কুয়েরি 6 লাইনের একটা কোড, আর এই কুয়েরিটা 6 লাইন, সরি ভুল বলতেছি, এখানে 3 লাইনের কোড, এখানে 3 লাইনের কোড, টোটাল 6 লাইন। এই 6 লাইন লিখতে তোমার কয় মিনিট লাগবে? কয় মিনিট? 1 মিনিটের বেশি লাগবে না, বাট তোমাকে এই কয়েকটা স্টেপ থেকে বের করে নিয়ে আসতে হবে যে ওই 6 লাইনের মধ্যে কি কি বসবে। তো তোমরা কোনো প্রকার তাড়াহুড়া করবে না, তাড়াহুড়ার কিচ্ছু নেই। তুমি আগে ধরো, যদি ধরতে না পারো তাহলে এভাবে একটা টেবিল তুমি মনে মনে অঙ্কন করে নিবা। যদি তারপরেও ধরতে না পারো তখন কি করবা, অবশ্যই তুমি রাফ করবা। এই ভ্যালু গুলো যদি দিতে নাও পারো কোনো সমস্যা নাই, অন্তত কলামের নেম গুলো দিয়ে একটা টেবিল একটা তৈরি করবা, যাতে করে তোমার পরবর্তীতে ধরতে সুবিধা হয়। এখানে ধরো কলামের নামগুলা দিলাম, তাহলে তুমি অন্তত প্রশ্নটা পড়ে কি বের করতে বলছে, এর জন্য কোন কোন টেবিলের হেল্প নেওয়া দরকার, এবং এর পরে কোনো বাছাইয়ের কোনো কাজ আছে কিনা এটা তুমি ধরতে পারবা। আর এটা ধরতে পারলে ইনশাল্লাহ তুমি কুয়েরির 50% ডান তোমার হয়ে গেছে, সম্পূর্ণ করতে পারবা। তো আমি যতটুকু বললাম এইটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে? মানে বুঝো না এরকম কোনো কিছু টপিক আছে এখানে বা বিষয় আছে? থাকলে বলতে পারো এখন। আচ্ছা,
না থাকলে আমি, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে তো মনে হচ্ছে। ঠিক আছে, এখন আমরা এখন কোশ্চেনটা পড়বো, সলিউশনের দিকে তাকাবো না, কোশ্চেনটা পড়বো। কোশ্চেন বলতেছে প্রতিটি ডিপার্টমেন্ট, যতক্ষণ পর্যন্ত কি ফাইন্ড আউট করতে বলছে এটা তুমি বুঝতে পারতেছো না ততক্ষণ পর্যন্ত কিন্তু পড়বা। এমনও হতে পারে সবার লাস্টের ওয়ার্ডটা দিয়ে বোঝা যেতে পারে যে তোমার এই প্রশ্নের মধ্যে কি চাচ্ছে, কোন ভ্যালুটাকে বের করতে বলতেছে। তো আমরা পড়ি, প্রতিটি ডিপার্টমেন্টের সর্বোচ্চ বেতন পাওয়া এমপ্লয়ি এর নাম দেখাও। এই আমরা ধরতে পারছি যে আমাদেরকে নাম দেখাইতে বলছে। নাম দেখাইতে বলছে তখন মনে মনেই একটা কোশ্চেন আসবে যে নাম যে আমি দেখাবো তাহলে অবশ্যই নামটা কোনো না কোনো টেবিলে থাকবে। তাহলে কোন টেবিলে? আমরা একবারই পড়ছি, বুঝতে পাইনি, এখন আবার পড়বো। প্রতিটি ডিপার্টমেন্টের সর্বোচ্চ বেতন পাওয়া এমপ্লয়ি এর নাম লিখো। তাহলে এমপ্লয়ি নামে এটা ধরে নিতে হয় বা বুঝে নিতে হবে যে হ্যাঁ এখানে এমপ্লয়ি নামে একটা টেবিল আছে। যদি প্রশ্নে দেয়া থাকে তাহলে খুবই ভালো, তবে সচরাচর প্রশ্নে দেয়া থাকে। তো আমরা এখন সাথে সাথে এইখানে তাকাবো। তাকানোর পরে দেখলাম যে হ্যাঁ এখানে একটা এমপ্লয়ি টেবিল আছে এবং এর মধ্য থেকে 4টা কলাম আছে, 4টা কলামের মধ্যে সে শুধু আমাদেরকে এটাকে দেখাইতে বলছে। তো আমাদের প্রথম কাজ কি, কলামকে নির্ধারণ করার জন্য আমরা সিলেক্ট ইউজ করি। সিলেক্ট কলাম নেম, কলাম নেম হচ্ছে এখানে এমপ্লয়ি নেম। এরপরে আমরা কি বলি, কোন টেবিলটা, ঠিক আছে টেবিলটা হচ্ছে এমপ্লয়ি, তো ফ্রম এমপ্লয়ি। এবার আমাদের কাজ কি, 3 নাম্বার কাজ। 3 নাম্বার কাজটা দেখতে হবে যে কোনো কন্ডিশন আছে কিনা। কম্পাইলার কি করে, কম্পাইলার এগুলোকে কেটে দেয়, আমি দেখাইছি না তোমাদের। এই যখন সিলেক্ট করলাম তখন এই 4টা কলামের মধ্যে এইটুকু শুধু কলাম, এই কলামটা শুধু থাকবে এবং এই ভ্যালুগুলো থাকবে। এখন আমাদেরকে কি সবাইকে দেখাইতে বলছে কি বলছে না, এটা এই হোয়ার কন্ডিশন হবে কি হবে না, মানে কোনো শর্ত আরোপ করা আছে কি আছে না বা নাই, এটা বুঝবো কিভাবে এখন? এখন আবার গিয়ে কোশ্চেনটা পড়বো যে আমি কি এখানে সবগুলোই কি দেখাবো না কি করব। তো এখন আবার পড়তেছি, বলতেছে প্রতিটি ডিপার্টমেন্টের সর্বোচ্চ বেতন পাওয়া, সর্বোচ্চ বেতন পাওয়া। তাহলে আমরা বলতে পারি না যে এখানে, এখানে সবাই না, যে সবচেয়ে বেশি বেতন পাবে সেই। আচ্ছা, এটা কিন্তু ভালো করে বুঝো, যে বলছে যে সবচেয়ে বেশি বেতন পাবে। তাহলে এখন দেখো মাসুদ কত, 38,000, আমান 35,000, আশিক 40,000, মিথুন 28,000, তাহলে সবচেয়ে বেশি বেতন পাচ্ছে কে? 40,000 পাচ্ছে, তারপরে 38,000। তো এখন আমাকে এগুলোকে কি বাছাই করতে হবে না? অবশ্যই বাছাই করতে হবে। কিন্তু এখানে যদি আমি এখন লিখি যে হয়ার, মানে হায়ার কন্ডিশন 3 নম্বর, আমাদের 1 নম্বর স্টেপ শেষ, 2 নম্বর স্টেপ শেষ, 3 নম্বর স্টেপে আসছি এখন। তাহলে হয়ার, হয়ার দিয়ে আমরা কি লিখবো? এখানে বলছে সর্বোচ্চ বেতন, তো বেতন নামের একটা অবশ্যই কলাম থাকবে, সেই কলামের নাম কি, স্যালারি। তাহলে আমরা কি এখন এখানে লিখবো যে স্যালারি ইকুয়াল কি হবে, ম্যাক্সিমাম স্যালারি। তো তুমি ম্যাক্সিমাম স্যালারি কিভাবে বুঝবা এখানকার? ধরে নিলাম আমরা জানি না, এখানে কি ম্যাক্স নামে একটা ফাংশন দিয়ে ভিতরে দিলাম ম্যাক্স স্যালারি। এই তো, যে তুমি এখানে নামগুলোকে সবাইকে দেখাবা না, তাদেরকেই দেখাবা যাদের ম্যাক্সিমাম স্যালারি দেয়া হয়, মানে যারা ম্যাক্সিমাম স্যালারি প্রতিষ্ঠান থেকে উঠায় নেয়, পিক আপ করে, তাদেরকে দেখাও। তাহলে আমি এই ম্যাক্সিমাম স্যালারি কিভাবে বের করবো এখন? তাহলে ম্যাক্সিমাম স্যালারির জন্য আবার আমাকে কোড লিখতে হবে। সিলেক্ট ম্যাক্সিমাম স্যালারি, কোন টেবিল থেকে? এমপ্লয়ি টেবিল থেকেই তো, এমপ্লয়ি টেবিল থেকেই তুলবো। এই বিষয়টা তো এটাই বলছে যে প্রতিটি ডিপার্টমেন্ট থেকে সর্বোচ্চ বেতন পাওয়া। এখন আমি যদি প্রথমে বলি যে সিলেক্ট নাম ফ্রম এমপ্লয়ি, এরপরে বলতেছি যে না সবাই না, এখানে মাসুদ আমান কে হবে আমি জানি না, কিন্তু একটা কন্ডিশন আছে। সেই কন্ডিশনটা কি, যে অবশ্যই সর্বোচ্চ বেতন হবে। তো সর্বোচ্চ স্যালারি মানে হায়ার স্যালারি ইকুয়াল ম্যাক্স স্যালারি হবে, কিন্তু ম্যাক্স স্যালারি তো আমি জানি না। তখন আবার আমাকে কোড লিখতে হবে এক্সট্রা। এজন্যই আসলে কি আসে, সাব কোয়ারি আসে। একটা টেবিলের ভিতরেই 2টা ফলাফল নিয়ে আসতে হচ্ছে। এই যে এখন আমাকে সর্বোচ্চ স্যালারিটা নিয়ে আসতে হচ্ছে, তো সর্বোচ্চ স্যালারি নিয়ে আসার কোড কি, সিলেক্ট স্যালারি, স্যালারির জায়গায় শুধু জাস্ট অনলি কি দিব, ম্যাক্স নামে একটা ফাংশন দিব, তাহলে হয়ে যাবে আমাদের স্যালারি। হয়ে গেল ম্যাক্স স্যালারি। কোন টেবিল থেকে? ফ্রম হচ্ছে ডিপার্ট, সরি এমপ্লয়ি, হয়ে গেল কিন্তু। তাহলে এই এমপ্লয়ি টেবিলের ক্ষেত্রে এখন তোমার সর্বোচ্চ স্যালারি কত আসছে? এই টেবিলটার ভিতরে সর্বোচ্চ স্যালারি আসছে হচ্ছে
40,000, এই 40,000 তোমরা মনে হয় খেয়াল করতেছো না, এই 40,000। তাহলে এখন কি হবে, এই জায়গাটায় কোয়েরিটি করলাম, কোয়েরি আমরা দেখছি কোয়েরি আমাদেরকে সাব কোয়েরি রিটার্ন দেয় ফলাফলটা, তাহলে এখানে 40,000 আসবে। তাহলে এই 40,000 সমান এইখানকার স্যালারি মিলাও, এইখানকার স্যালারি হচ্ছে 40,000 আশিকের। তখন আমাদের শুধুমাত্র এইখানে প্রায় ধরো 9 জন, এটা বাদ দিলাম, 9 জনের নাম থেকে এই আশিকের নামটাকে সিলেক্ট করে ফেলবে। এটা হলো আমাদের কোড। তাহলে আমরা প্রথমে বুঝলাম যে আসলে আমাকে নাম দেখাইতে বলছে, কিন্তু নাম দেখাইতে গিয়ে দেখতেছি একটা কন্ডিশন আছে, কন্ডিশন দিতে গিয়ে বলতেছে যে ম্যাক্সিমাম স্যালারি দেখাইতে হবে। তো ম্যাক্সিমাম স্যালারি তো আমি আর বললেই তো হবে না, ওটাকে তো আবার এই কুয়েরির মাধ্যমে ধরতে হবে। তখনই আমার সাব কোয়েরি আসছে, যখনই আমি এখান থেকে এই স্যালারি গুলো থেকে ম্যাক্স স্যালারি বের করলাম, তখন আমাকে ম্যাক্স স্যালারিটা রিটার্ন দিল। এবং ওই ম্যাক্সিমাম স্যালারি 40,000-এর সাথে এইখানকার 40, এই এমপ্লয়ি টেবিলের 40,000-এর সাথে মিলাবো, মেলানোর পরে দেখতেছি যে আমাদের আশিক নামে এই ব্যক্তিটা সর্বোচ্চ স্যালারি নেয়। তাহলে আমাদের প্রোগ্রামটা হয়ে যাবে। বাট এখানে কিন্তু কথাটা বলছে প্রতিটা ডিপার্টমেন্টে, তাহলে এখানে তো অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। যদি অনেকগুলোই ডিপার্টমেন্ট থাকে তাহলে আমি কি করব, অবশ্যই আমাকে গ্রুপিং করে নিতে হবে, এই গ্রুপ বাই ডিপার্টমেন্ট। তাহলে আমাদের জাস্ট শুধু এইখানে এই সাব কোয়েরির ক্ষেত্রে লিখতে হবে গ্রুপ বাই ডিপার্টমেন্ট। এইখানে যা লিখলাম আমরা সিলেক্ট ম্যাক্সিমাম স্যালারি ফ্রম এমপ্লয়ি, এবার লিখতে হবে গ্রুপ বাই ডিপার্টমেন্ট। তাহলে আমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ যে ম্যাক্সিমাম স্যালারিটা, সেই স্যালারিটা আসবে এবং ওই স্যালারি সম্পন্ন যে নামটা হয় সেই নামটা আমাদেরকে আউটপুটে দেখাবে। তো এই বিষয়টা আমি একটু বিস্তারিত বুঝাইলাম এই জন্যই যে পরবর্তীতে তোমরা যে কোনো কোড এইভাবেই লিখার চেষ্টা করবা। 10 জন এমপ্লয়ি আছে, 3টা ডিপার্টমেন্ট, তাহলে অবশ্যই গ্রুপিং হবে এখানে, এই ডিপার্টমেন্টে কয়েকজন থাকবে, ওই ডিপার্টমেন্টে কয়েকজন থাকবে। তো তখন অবশ্যই মনে রাখতে হবে যে আমার এখানে হ্যাভিং, যদি আমি বাছাই করি তাহলে হ্যাভিং আসবে, আর গ্রুপ বাই কিছু একটা হবে, কারণ গ্রুপ করতে গেলে তোমাকে গ্রুপ বাই লিখতেই হবে। তো আমি এখন এটার তোমার এক্সিকিউশন প্রক্রিয়াটা দেখাই, তাহলে বুঝবা যে প্রথম দিকে আমাদের কোথায় থেকে শুরু হয়। আমরা যদিও কোড লেখার সময় কলাম থেকে শুরু করব, কিন্তু এই ফাইনালি আসলে আমাদের কোডগুলো রান হবে কোথায় থেকে, শেষ থেকে, মানে ফ্রম থেকে শুরু হবে, টেবিল থেকে শুরু হবে। আর যেহেতু এটা হচ্ছে আমাদের সাব কোয়েরি, এই জন্য আমরা একটাকে বলি ইনার কোয়েরি আর একটাকে বলি আউটার কোয়েরি। তো ইনার কোয়েরি কোনটা, ইনার কোয়েরি হচ্ছে আমাদের এই ব্র্যাকেটের ভিতরে যে কোয়েরিটা, সেটাকে বলতেছি ইনার কোয়েরি। আর আউটার কোয়েরি কোনটা, যেটা বাইরে আছে, সেটাকে আমরা বলতেছি আউটার কোয়েরি। আর এই সাব কোয়েরির আউটপুট নির্ণয়ের প্রসেসটা কি, যে আগে ইনার কোয়েরি একবার এক্সিকিউট হবে, দেন ওই ফলাফলটা আউটার কোয়েরির যতগুলো রেকর্ড আছে তার সাথে তুলনা করবে, তুলনা করার পরে ফাইনালি সে একটা আউটপুট দিবে। কিন্তু আমরা জানি, এগুলো তো আমরা করে আসছি। তো আমরা এখন এই এই ইনার কোয়েরির এইটুকু আসবো। তার আগে আমরা দেখবো হচ্ছে ফ্রম এমপ্লয়ি। তাহলে এমপ্লয়ি টেবিলটা নিয়ে আসছি, এটাই, এটা নিয়ে আসছি। আসার পরে দেখতেছি যে হ্যাঁ, এখানে আমাকে এমপ্লয়ি টেবিলটা নিয়ে আসলেই হবে না, আরো কিছু কথা বলছে। কি কথা বলছে, গ্রুপ বাই ডিপার্টমেন্ট। তাহলে কম্পাইলার কি বুঝবে, এই ডিপার্টমেন্ট টেবিলে, এইদিকে তাকাও, এই ডিপার্টমেন্ট টেবিলে, ডিপার্টমেন্ট না আসলে এমপ্লয়ি, ডিপার্টমেন্ট হচ্ছে এমপ্লয়ি টেবিলে ওরা কোন কোন ডিপার্টমেন্টে চাকরি করে সেটা, এটা আসলে একটা কলাম। তো আমরা এইটুকুর কোড তো দেখলাম যে ফ্রম এমপ্লয়ি, ফ্রম এমপ্লয়ির পরে এখন আমরা কোথায় আসবো, গ্রুপ বাই ডিপার্টমেন্ট। তাহলে গ্রুপ করব কাদেরকে, এই রেকর্ড গুলোকে গ্রুপ করব কোন কলামের সাপেক্ষে, ডিপিটি মানে ডিপার্টমেন্ট কলামের সাপেক্ষে। তো আমরা দেখতেছি প্রথমে আইটি, এখানে আইটি, এখানে আইটি, তো এই 3টা আইটিকে একসাথে রেখে দিচ্ছি গ্রুপ। এরপর হচ্ছে অ্যাডমিন অ্যান্ড ফিনান্স, অ্যাডমিন অ্যান্ড ফিনান্স, অ্যাডমিন অ্যান্ড ফিনান্স দুইটা আছে মেবি, এই দুইটা দিয়ে দিছি এখানে। তারপরে হচ্ছে টেস্ট, টেস্ট দুইটা। এরপরে আসতেছে কি মার্কেটিং, এমআর, আর এরপরে আসতেছে ডিজাইন। তো আমাদের কিন্তু এই 2 লাইন কিন্তু শেষ। এবার কি বলতেছে, এখান থেকে সিলেক্ট করো ম্যাক্সিমাম স্যালারি এবং ডিপার্টমেন্ট। তো ম্যাক্সিমাম স্যালারি আমাদের কিন্তু গ্রুপ করা শেষ। এই ম্যাক্সিমাম স্যালারির এই বের করব হচ্ছে 3টার মধ্যে থেকে যারটা সবচেয়ে বড়। তো এখানে হলো 38 সবচেয়ে বড়। তারপরে এই দুইটা গ্রুপের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 35, আর টেস্টের মধ্যে হলো সবচেয়ে বড় হচ্ছে 40। আর এখানে মার্কেটিং এর গ্রুপ নাই, একটাই, আর শাহিন বা ডিজাইনের গ্রুপ একটাই, ওই একটাই চলে আসবে। তাহলে দেখো আমরা কিন্তু বাছাই করলাম,
এবার এই ম্যাক্সিমামটা স্যালারিটা কি হবে, ফাইনালি আমরা এভাবে পাবো। পাওয়ার পরে এইখান থেকে আমরা বাছাই করতেছি কোন কলামটাকে, এখানে তো 4টা কলাম আছে, আমরা তো আর 4টা কলামকে বাছাই করবো না। এখানে ইনার কোয়েরিতে দেয়া আছে শুধুমাত্র ম্যাক্সিমাম স্যালারি। হ্যাঁ, ডিপার্টমেন্ট তোমরা বলতে পারো যে স্যার এখানে ডিপার্টমেন্ট কথাটা কই, ডিপার্টমেন্ট দিতে পারতাম, কিন্তু আমি এখানে ডিপার্টমেন্টটা দেখাইনি। মানে আমার দরকার হচ্ছে স্যালারি, কারণ এখানে বলছে যে সর্বোচ্চ স্যালারি পাওয়া এমপ্লয়িটার নাম দেখাও বা কে সেই ব্যক্তিটা ডিপার্টমেন্ট ওয়াইজ। সেই জন্য আমি জাস্ট এখানে কলামটা দিছি যে এই কলামটা দেখানোর দরকার নেই, শুধুমাত্র এই কলামটা আসছে। এই কলামটা কোথায় যাবে এখন, কমপ্লিটলি এই সবগুলো লাইন এক্সিকিউট হওয়ার পরে এই লাইনটা আমরা পাবো, এগুলো পাবো। তো এগুলোকে কিভাবে পাই আমি আগের ক্লাসে দেখাইছিলাম না, যে আমরা আসলে এভাবে পাই। এখন এদেরকে আমরা কোথায় ইউজ করব, ঠিক এই কোডটার পরে ইন আছে, ইনের পরে এইটুক জায়গায়। তো এখন এইভাবে আসবে। এটা আসার পরে কি বললাম যে এই আউটার কোয়েরির জন্য যতগুলো রেকর্ড আছে সবগুলো রেকর্ডের সাথে ইনার কোয়েরির ফলাফলটা তুলনা হবে। তো দেখো প্রত্যেকটা রেকর্ডের সাথে আবার ইনার কোয়েরির ফলাফলটাকে তুলনা করতেছে। তো আমরা এখানে দেখতেছি 38,000 এই স্যালারি, আমরা এখানে লিখছি না স্যালারি। আর ইন মানে কি, ইন হচ্ছে একটা অপারেটর, যে এই স্যালারিটা এদের ভিতরে থাকলেই ট্রু হবে, ট্রু হলে ওই রেকর্ডটা আউটপুটে যাওয়ার জন্য প্রস্তুত থাকবে। তাহলে দেখো এখানে এখানে 38, এখানে 38 পাওয়া গেছে, তার মানে এটা ট্রু। তাহলে ট্রু হলে এখানে এটা কয় নাম্বার রেকর্ড, 1 নাম্বার। 1 নাম্বার মাসুদ আইটি, 1 নাম্বার মাসুদ আইটি এবং স্যালারি হচ্ছে 38,000। এরপরে 35,000ও ট্রু, 35,000 আসছে। এরপর হচ্ছে 40,000, 40,000ও ট্রু। এরপরে দেখো 28,000 এর ভিতরে নাই, এর জন্য এটা ফলস, ওই রেকর্ডটা আসবে না। 30,000 আসছে, এর ভিতরে রেকর্ড পাওয়া গেছে। এরপর 25,000, 23,000 এদের ভিতরে নাই, 27,000ও নাই, 36,000 আছে। এই হলো ফাইনালি আমাদের এই অংশটা হবে কাদের জন্য, কর্তুকের জন্য। এইখানকার কর্তুকের জন্য হবে, এখানকার জন্য হবে হলো ফ্রম এমপ্লয়ি হায়ার স্যালারি ইন, এইটুকের জন্য আসলে আমাদের এই সেকেন্ড স্টেপটা আসছে। এবার কি হবে যে সিলেক্ট এমপ্লয়ি নেম, এখন তুমি এই কলামগুলোকে বাদ দিবা, বাদ দিলে শুধু আউটপুটে যাবে আমাদের এমপ্লয়ি নেম। তো দেখো এখানে মাসুদ, আমান, আশিক, হাবিব, শাহিন এরাই কিন্তু সর্বোচ্চ স্যালারিটা পাচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে। এখানে ডিপার্টমেন্ট আইটি ডিপার্টমেন্টে 3জন ছিল, মাসুদ, মিথুন, মনির। দেখো এই 3জনের বেতনের মধ্যে সবচেয়ে বেশি বেতন হচ্ছে 38,000। তার মানে ওই সবচেয়ে বেশি বেতন পাচ্ছে কে, মাসুদ। এখানে বলছে প্রতিটি ডিপার্টমেন্টের সর্বোচ্চ বেতন পাওয়া, তো সেই ব্যক্তিটাকে মাসুদ। এরপরে দেখো এখানে অ্যাডমিন অ্যান্ড ফিনান্স আছে হচ্ছে আমান, আর এখানে হচ্ছে অ্যাডমিন অ্যান্ড ফিনান্স হচ্ছে মন্টি। তাহলে এদের মধ্য থেকে সর্বোচ্চ ভ্যালু কত, 27,000? অবশ্যই না, 35,000 হচ্ছে এদের সর্বোচ্চ স্যালারি। তাহলে 35,000 কে পাচ্ছে, আমান পাচ্ছে। তাহলে আমরা এখানে আমানটাকে আউটপুটে দেখাবো না, এই দেখো এখানে আমান চলে আসছে। ঠিক তেমনি আর একটা গ্রুপ আছে টেস্ট, এই টেস্টে এখানে ধরো আশিক, যার বেতন হচ্ছে 40,000। আর এখানে হচ্ছে টেস্ট, ডিপার্টমেন্ট টেস্ট, ওখানে আরেকজন চাকরি করে যার নাম হচ্ছে মিলন, ওর বেতন হচ্ছে 25,000। তাহলে এদের দুইজনের মধ্যে সর্বোচ্চ স্যালারি কার, আশিকের। সেই জন্যই আশিকটা দেখো ফাইনালি আমাদের আউটপুটে আসছে। তো এভাবে আসলে এই কোডটা রান হয়। আমি একটু বিস্তারিত বুঝাইলাম আজকে একটু লম্বা সময় নিয়ে, কেউ যদি এই ক্লাসটাও বুঝো বাকি আগের ক্লাসগুলোও বুঝবা। আর যারা আগের ক্লাসগুলো বুঝছো তারা এই ক্লাসগুলো খুব অনায়াসে বুঝবা, ধৈর্য সহকারে একটু শুনছো, এই জন্য তোমাদের আন্তরিকভাবে ধন্যবাদ। আর অনেক কষ্ট করতেছো তোমরা আমার ক্লাসগুলো শুনতেছো, তবে ফাইনালি একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে পারবা না। তো এটা ছিল আমাদের সাব কোয়ারির প্রবলেম। তো কিভাবে আউটপুটটা পাওয়া যায়, জিনিসগুলো কি একটু আইডিয়া আসছে, আইডিয়া পাওয়া যাচ্ছে? আর যদি কোশ্চেন থাকে জি স্যার। থাকবে না, টাকার দরকার নাই। তো দেখো এখানে কো রিলেটেড কোয়েরি বা সিঙ্ক্রোনাইজড কোয়েরি, আসলে এগুলো আমরা কেন শিখতেছি, আমরা শিখতেছি এটাই যে আমরা জয়েন্ট কোয়েরি যেটা বলি, এই কোয়েরি গুলোকে আমরা 3 ভাবে উপস্থাপন করতে পারি, মানে একাধিক টেবিল। সেটা একটা হচ্ছে জয়েন্ট কোয়েরি, একটা হচ্ছে সাব কোয়েরি, আর একটা কো রিলেটেড কোয়েরি। তো কো রিলেটেড কোয়েরি আসলে কিছুই না, আমরা অলরেডি করে আসছি সাব কোয়েরি এবং জয়েন্ট কোয়েরির মধ্যে। এটা আসলে ফলো করবে জয়েন্ট কোয়েরির প্রসেস এবং সাব কোয়েরির কিছু কন্ডিশন এখানে ম্যাচিং হবে, মানে দুইটাকে মার্জ করে আমরা কো রিলেটেড কোয়েরি তৈরি করব।
যেমন এখানে দেখো দুইটা টেবিল আছে আমাদের, একটা ইএমপি মানে এমপ্লয়ি, ডিপিটি মানে ডিপার্টমেন্ট। তো এখন আমরা এখানে বুঝতেছি যে 1 নাম্বার এমপ্লয়ি, তার নাম দেয়া আছে, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এখানে ডিপার্টমেন্ট, এবং এইখানে একটা আমাদের ফরেন কি দেয়া আছে। আমরা জানি জয়েন করতে গেলে আমাদেরকে অবশ্যই একটা কমন কলাম থাকতে হবে, যে কলামটা 2টা টেবিলেই থাকবে, যেটাকে আমরা ফরেন কি এবং প্রাইমারি কি এর মাধ্যমে উপস্থাপন করি, যার মাধ্যমে আমরা রিলেশন তৈরি করি। তো এখানে আমরা খুব অনায়াসে বলতে পারবো না যে এই এক এক কি আসলে। হ্যাঁ, একটা এই টেবিলে থেকে বোঝা যাচ্ছে যে মাসুদ রংপুর, আর এই টেবিল ডিপার্টমেন্ট 3 আইটি। তো এখন আমরা কথাটাকে যদি একটু সাজাই বলি, যে মাসুদ আইটি ডিপার্টমেন্টে কি করে, আসলে পড়াশোনা করে। তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে আক্তারুল, দেখি এখানে 3 আছে, হ্যাঁ 3 আছে, তাহলে 3 আমরা কি বলতে পারবো, যে 3 নাম্বার স্টুডেন্ট মানে আক্তারুল অ্যাডমিন অ্যান্ড ফিনান্স ডিপার্টমেন্টে চাকরি করে। দেখি এবার এখানে 4, না এখানে কোনো 4 নাই, তার মানে আমরা বলতে পারি যে আনিস ঢাকায় বাসা তার, কিন্তু সে এখনো কোনো ডিপার্টমেন্টে চাকরি করতেছে না। হ্যাঁ, সে জয়েন করছে, কিন্তু এখনো সে কোনো ডিপার্টমেন্টে তাকে অ্যাটাচড করে নেওয়া হয়নি। এই থেকে আমরা বুঝতে পারি। তো আমি ঠিক ওই যে কথাটা বললাম সেটার একটা এক্সাম্পল, যে ওই সমস্ত কর্মচারীদের দেখাও, ওই সমস্ত কর্মচারীদের ইনফরমেশন দেখাও যারা ডিপার্টমেন্টে কাজ করে। তো আমি বলছিলাম কোড লেখার সময় উল্টা দিক দিয়ে কাজ করব, মানে যেভাবে কম্পাইল করি না সেটা না, একদম টপ টু বটম। আমরা প্রথমে দেখবো যে সিলেক্ট অংশে সে কাকে সিলেক্ট করতে বলছে। আমি 3টার কথা বলে আসলাম না, এখানে 3টা জিনিস, এই 3টা জিনিস তো দেখবোই, তারপরে চতুর্থ জিনিসটা দেখবো। তো এখন এখানে আমরা দেখতেছি যে কর্মচারী ইনফরমেশন দেখাও। ইনফরমেশন মানে কি, আমরা টেবিলের দিকে তাকাই, এই ইনফরমেশন হচ্ছে পুরাটাই, এই টেবিলের ক্ষেত্রেও পুরাটাই। তাহলে আমরা এখানে যদি যেহেতু বলছে আমাদের ইনফরমেশন মানে সবগুলো, এই জন্য আমরা সিলেক্ট অল দিছি। এখন আমাদের মনে মনে কোশ্চেন অ্যারাইজ করবে কোন টেবিল থেকে দেখাইতে বলছে, ওই সমস্ত কর্মচারীদের ইনফরমেশন দেখাও। তাহলে কর্মচারীদের ইনফরমেশন কোথায় আছে, টেবিলের ভিতরে আছে, এই টেবিলের ভিতরে আছে, আছে তো হচ্ছে এমপ্লয়ি। তখন আমরা এখানে কি লিখবো, ফ্রম এমপ্লয়ি। এখন আমরা দেখতেছি এখানে এমপ্লয়ি আছে 4 জন, বা ধরো আরো অনেকজনই আছে। তো আমাকে কি সবাইকে দেখাইতে বলতেছে, নাকি দেখাইতে বলতেছে না? এই তখন আমার আসবে হলো হোয়ার কন্ডিশনটা, তুমি মনে মনে চিন্তা করবা। এখন হোয়ার কন্ডিশনে এসে দেখতেছি যে না, আমাকে সেটা বলে নাই, তো কি বলছে, বলছে যে যারা ডিপার্টমেন্টে কাজ করে। এখন ডিপার্টমেন্টে কাজ করে কি করে না এটা জানার জন্য এই এমপ্লয়ি টেবিলের মধ্যে থাকলেই হবে? এখান থেকে কি বোঝা যাবে, এই টেবিলটা থেকে বোঝা যাবে যে কে কাজ করে কে কাজ করে না, বা কে ডিপার্টমেন্টে যুক্ত আছে বা যুক্ত নাই, এটা কিভাবে বুঝবো? তখন অবশ্যই আমাকে আর একটা টেবিলের হেল্প নিতে হবে, সেই টেবিলটা হচ্ছে ডিপার্টমেন্ট টেবিল। তো তখন আমরা কি করলাম, যে হয় আর এইখানকার আইডি আমরা দেখে ফেলছি যে এইখানকার আইডি আর এইখানকার আইডি ম্যাচিং হবে, তাহলে আমরা এখানে লিখতে পারি কন্ডিশনের ভিতরে যে হয় আর ইআইডি, ইআইডি ইকুয়াল, ইকুয়াল আসলে দেইনি, আসলে আমরা দিচ্ছি হচ্ছে এক্সিস্ট, মানে এখানে পাওয়া যাবে এই টেবিলের ক্ষেত্রে। তো এই টেবিলের ক্ষেত্রে আমাকে কাকে উঠাইতে হবে, অবশ্যই এই কলামটাকে উঠাইতে হবে, মানে নির্ধারণ করতে হবে। তখন আবার আমাকে সিলেক্ট লিখতে হবে, সিলেক্ট আইডি কোন টেবিল থেকে, ফ্রম টেবিল থেকে। এরপরে আমরা যে ম্যাচিং করাবো, কার কার সাথে ম্যাচিং করাবো, ই আইডি, দেখো এখানে কিন্তু ই আন্ডারস্কোর আইডি নাই, এখানে জাস্ট ই আইডি, আর এখানে হচ্ছে ই আন্ডারস্কোর আইডি। তো আমরা এই দুইটাকে ম্যাচিং করাই দিলাম। তো আমরা কো রিলেটেড কেন বললাম, যে এখানে দেখো যে ই আইডি, এইখানে ই আইডিটা কার, আসলে কোন টেবিলের, এই ই আইডিটা হচ্ছে আমাদের এমপ্লয়ি টেবিলের, এই জন্য আমরা এখানে দেখো ইএমপি লিখছি, মানে এমপ্লয়ি টেবিলের নামটা বলতে হবে অবশ্যই। এই কলামটা কোন টেবিলের সেই টেবিলের নামটা অবশ্যই বলতে হবে এবং ডট দিতে হবে। দেন আমরা বলতেছি ই আন্ডারস্কোর আইডি, তো ই আন্ডারস্কোর আইডি কোন টেবিলের, ডিপিটি মানে ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট দিয়ে ডট দিয়ে দিছি। তো এখন এখানে কো রিলেটেড এই জন্যই হচ্ছে যে এই এমপ্লয়ি টেবিলের আইডিটা আমরা এই সাব কোয়েরির ভিতরে ব্যবহার করতেছি, এই জন্যই বলতেছি কো রিলেটেড, পারস্পরিক সম্পর্কযুক্ত, পারস্পরিক সম্পর্কযুক্ত। আসলে আমরা এগুলো জানি, করে আসি, যা শুধু আমাদের এক্সপ্রেশনটা আলাদা। কিভাবে এক্সিকিউশন প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় সেটা একটু দেখাই। এটার এক্সিকিউশন প্রক্রিয়া অনেকটাই বলে আসছিলাম যে জয়েন্ট কুয়েরির মতো, অর্থাৎ এম গুণন এম। যদি দুইটা, এখানে দেখো 3, এখানে হচ্ছে 4টা রেকর্ড আছে, এখানে হচ্ছে 3টা রেকর্ড আছে। তো 3, 3 আর 4 আমরা জানি যে 12টা হবে, 12বার রেকর্ড হবে আর কি, 12টা রেকর্ড এক্সিকিউট হবে। তো কিভাবে এক্সিকিউট হয় সেটা আমরা দেখি। যে প্রথমে আমরা জানি যে আমরা জয়েন্ট কুয়েরির ভিতরে দেখছি যে যেই টেবিলটা দেওয়া থাকবে সেই টেবিলের প্রথম রেকর্ড, আর এই টেবিলের
তিনটাই রেকর্ড, তাই তো? যখন গুণ হয়ে যাবে তখন আবার এই টেবিলের দ্বিতীয় রেকর্ড, ঠিক তেমনি আবার পরের টেবিলের তিনটা রেকর্ডের সাথে আবার গুণ হবে। তো এই জিনিসটাই দেয়া আছে, দেখো শুধু এখানে যে প্রথম টেবিল এমপ্লয়ি আইডি, নেম, অ্যাড্রেস, আর এরপরে হচ্ছে ডিপার্টমেন্ট আইডি, ডি নেম এবং এমপ্লয়ি আইডি। এইখানে হচ্ছে আমাদের এমপ্লয়ি, আমি ছোট করতে পারতেছি না, তোমরা একটু দেখে নিও, আর তো ছোট হচ্ছে না। এমপ্লয়ি আইডি, তো এখানে আমরা কি করলাম? এখানে আমরা করলাম যে যে ভ্যালুটা দিবে সেই ভ্যালুটার সাথে এর রেকর্ডটাকে আমরা তুলনা করব, এই তো। তো এর এখানে রেকর্ডটা কি আছে আমাদের? এর রেকর্ডটা দেখো, ডিপার্টমেন্ট টেবিল। আচ্ছা, আমি একটা জিনিস দেখাই আগে, এখানে প্রথম কত আছে আমাদের? এখানে 1 আছে। আমি বললাম না যে এটার একটা রেকর্ড আর এখানকার তিনটা রেকর্ড। তো এটা এখানকার তিনটা রেকর্ড মানে কোন টেবিলের তিনটা রেকর্ড? ডিপার্টমেন্ট টেবিলের। তো এটা হচ্ছে প্রথমবার। এই প্রথমবার মানে হচ্ছে আমাদের এই 1 এর জন্য। এটা আসলে অ্যাড করে দিতে হইতো, নাহলে তো হবে না। এই 1 এর জন্য, এই 1 রেকর্ডে কি আছে? 1 মাসুদ রংপুর, তাই তো? এখন আমরা কি করব? এই রেকর্ডগুলোর তিনটা রেকর্ড আছে, সেই তিনটা রেকর্ডের সাথে মিলাবো যে 1, যেহেতু আমরা এখানে বলছি না ইআইডি, এই ইআইডি কার আইডি? এমপ্লয়ির আইডি। তো এমপ্লয়ি টেবিলের আইডি হচ্ছে 1, এই 1 আসছে, এই 1 আসছে, এই 1 আসছে। কি করবে? এই তিনটার সাথেই ম্যাচিং করাবে। তো তিনটার সাথে ম্যাচিং করাইলে কোনটা মিলতেছে? এই লাস্টারটা মিলতেছে। লাস্টারটা মিললে এটা ট্রু হয়ে যাবে। এবার কি হবে? এবার 2 নাম্বারটা আসবে, আর ওটা মিশে গেল সব। আচ্ছা, এবার আসবে 2 নাম্বার রেকর্ডটা। এই 2 নাম্বার রেকর্ডটা কোনটা? এই 2 নাম্বার রেকর্ড হচ্ছে এটা। তাহলে কত আসছে আমাদের? প্রত্যেকের সাথে মনে করো 5 হচ্ছে 2, 2 করে ম্যাচিং হবে। কার সাথে? এই 3-এর সাথে, 2-এর সাথে, 1-এর সাথে। তো 3-এর সাথে, 2-এর সাথে, 1-এর সাথে। হ্যাঁ বলো, কিছু বলবা? না স্যার। আচ্ছা, তাহলে দেখো এখানে আমাদের ট্রু পাওয়া গেছে। তার মানে আমরা এই 2 নাম্বার রেকর্ডকেও, 1 নাম্বার রেকর্ডকে যেমন আমরা বললাম যে হ্যাঁ এটা পাওয়া গেছে, 2 নাম্বার রেকর্ডকেও বলছি যে হ্যাঁ পাওয়া গেছে। এবার কি হবে? এবার আবার আবার প্রথম টেবিলের 3 নাম্বার রেকর্ড, 3 নাম্বার মানে 3 নাম্বার আইডি, এ কি করবে? প্রত্যেকটা পরের টেবিলের রেকর্ডের সাথে আবার ম্যাচিং করবে। তো দেখো সে এখানে এসে আবার ম্যাচিং করতেছে। তো প্রথমে 3-এর সাথে 3 পেয়ে গেছে, বাকিগুলো ফলস। একটা রেকর্ড পেলে একটা রেকর্ডের সে রেকর্ড রিটার্ন করবে। ঠিক এবার চতুর্থ রেকর্ডটা, এবার হচ্ছে চতুর্থ রেকর্ড। এই রেকর্ডটা কার সাথে তুলনা করবে? এইখানকার তিনটা রেকর্ডের সাথে। তো দেখি, তাহলে এখানে কত আসবে? এমপ্লয়ি আইডি, যেহেতু আমরা এখানে লিখছি না এমপ্লয়ি আইডি, তো এটা তো লিখতে হবে, এখানে দেখাইতে হবে। তো এমপ্লয়ি আইডি 444 321, মানে একটাও ট্রু হচ্ছে না, ফলস। তাহলে আমাদের আউটপুটে আসতেছে কোনটা কোনটা? এই প্রথমটা আসতেছে এইটুকু, মানে এটা মাসুদ রংপুর, আর হচ্ছে এখানে আইটি। দ্বিতীয়টার ক্ষেত্রে আসতেছে মামুন কুড়িগ্রাম, আর এখানে কি আসবে? অ্যাকাউন্ট। তৃতীয়টার ক্ষেত্রে আসতেছে হচ্ছে অ্যাডমিন অ্যান্ড ফিনান্স। তো দেখো এইখানে আসলে আমাদের দেখাইতে বলছে কর্মচারীদের ইনফরমেশন, যার কারণে আমরা ডিপার্টমেন্ট টেবিলের কোনো কলামগুলোকে নিয়ে চিন্তা করতেছি না। না করে আমরা শুধু এখানে দেখব যে এই টেবিলের ভিতরে কোন কোন রেকর্ড আসছে আমাদের, মানে কোন কোন রেকর্ডের আমরা আউটপুট পাচ্ছি। এই যে এখানে ট্রু একটা আউটপুট পাইছি, এখানে একটা ট্রু আউটপুট পাইছি। যখন আউটপুট পাবো তখন সে রিটার্ন করবে 1। আর এখানে ট্রু আমরা আউটপুট পেয়ে গেছি, তার মানে ওই রেকর্ডটা আমাদের আউটপুটে যাবে, অর্থাৎ এই রেকর্ডটা আউটপুটে যাবে, এই রেকর্ডটা আউটপুটে যাবে, এই রেকর্ড। বাট এই রেকর্ডের ক্ষেত্রে আমরা ফলাফলটা ফলস পাচ্ছি, যার কারণে এই রেকর্ডটা আমাদের আউটপুটে যাবে না। এখন আমাকে ইনফরমেশন দেখাইতে বলছে, তাহলে আমাকে তিনটা কলাম আছে এমপ্লয়ি টেবিলের, তিনটা কলামেই আউটপুটে দেখাইতে হবে। তো আমরা তিনটা কলামেই আউটপুটে দেখাই দিছি। এভাবে আসলে কোরিলেটেড কোয়েরি কাজ করে। এখন যদি বলে যে ওই সমস্ত কর্মচারী ইনফরমেশন দেখাও যারা কোনো ডিপার্টমেন্টে কাজ করে না, শুধুমাত্র কি দিবা? নট এক্সিস্ট কথাটা দিয়ে দিবা। তাহলে এখন তোমরা এটা বাড়ির কাজ তোমাদের, তোমরা মিলাবা। নট এক্সিস্ট মানে এরকম দিবা, যেমন আমি এখানে ইকুয়াল দিছি, তোমরা জাস্ট এখানে এই শুধু নট দিবা, সমানের আগে শুধু নট দিবা।
দিয়ে তোমরা ফলস আর ট্রু এটা মিলাবা, মিলানোর পরে যেটা ট্রু হবে সেই রেকর্ডটা আউটপুটে আসবে, দিয়ে তোমরা ট্রাই করে দেখবা যে আসলে এই 4 নম্বর রেকর্ডটা আসে কিনা। 4 আনিস ঢাকা, এটা হবে আমাদের আউটপুট, এইটুকু কুয়েরির আউটপুট হবে। তো কো রিলেটেড কুয়েরি বোঝা গেছে, এটাকে আমরা সিনক্রোনাইজড কুয়েরিও বলতে পারি। আচ্ছা, বোঝা গেলে তাহলে আমি পরের টুকুই যাই। এখন আমরা একটা সামারি দেখব, আমি এগুলো পড়াই আসছি। এই সামারিটাই আমরা সাধারণত ইকুই জয়েনের মাধ্যমে সম্পূর্ণ করি, একই জিনিস যেটা আমি দেখে আসলাম, এই এক্সাম্পলটাই, ঠিক এই এক্সাম্পলটাই। এটাকে আমরা 3 ভাবে উপস্থাপন করতেছি। এটাকে বলতেছি ইকুই জয়েন, এটাকে বলতেছি হচ্ছে সাব কুয়েরি, আর এটাকে বলতেছি কো-রিলেটেড কুয়েরি। তো এটাকে বটম আপ বলতেছি কারণ আগে এটা এক্সিকিউট হয় তারপরে এটা, আর এটাকে আমরা টপ ডাউন বলতেছি এই জন্য বলতেছি যে এটার বাইরের একটা রেকর্ড প্রথমে ভিতরের 3টে রেকর্ডের সাথে তুলনা করবে, দেন আবার এটার আর একটা রেকর্ড এই ভিতরের আবার 3টে রেকর্ডের সাথে তুলনা করবে। এই প্রসেসটা হলো আলাদা কো-রিলেটেড কুয়েরির ক্ষেত্রে। তো এইভাবে আসলে আমরা এটা তুলনা করতে পারি। এখন তোমরা বলছিলে আমাকে যে একাধিক টেবিল মানে 2 এর বেশি টেবিলের সাথে যদি কখনো যুক্ত করতে চাই বা কোনো যুক্ত করে যদি ফলাফল দেখাইতে চাই তখন আমাদের আসলে কেমন হবে, সেজন্য আমি এখানে 2টা এক্সাম্পল দিছি যে 3টা টেবিলের মধ্যে থেকে আমরা ডেটাগুলোকে উঠাই নিয়ে আসবো। তো আমি এখানে একটা জিনিস তোমাদেরকে জানাবো আর কি, যে তোমরা আহ হুট করে সাব কুয়েরি বা কো-রিলেটেড কুয়েরি লেখার দরকার নাই, এখনই পারবা না, আয়ত্তে নিয়ে আসতে পারবা না। যদি দেখো যে না কিছু প্রবলেম আছে যেটা তোমাকে সাব কুয়েরি দিয়ে খুব অনায়াসে হয়ে যাচ্ছে, তাহলে ভালো, তুমি সাব কুয়েরি দিয়ে করতে পারো। কিন্তু তোমরা সবসময় এটা দিয়েই সম্পূর্ণ করার চেষ্টা করো। যদিও টিচাররা কিন্তু এটার থেকে তারা ইকুই জয়েন অথবা ন্যাচারাল জয়েন অথবা ইনার জয়েন এই জিনিসগুলোকে বেশি আশা করে যে একটা ছাত্র এইভাবে আমাদেরকে জয়েন করে দেখাবে কুয়েরিটা। কিন্তু এখন যদি নাই পারো পরীক্ষার হলে গিয়ে বা পরীক্ষার রুমে বসে, তখন কি করবা? এই অন্তত এইভাবে দিবা। তো এখন আমরা এটাই দেখবো যে একটা নিচের টেবিল হতে ওই সমস্ত কর্মচারীর নাম ঠিকানা বেতন দেখাও যারা ডিপার্টমেন্টে কাজ করে। একদম হুবহু একই কথা বলছি এখানে, যে নিচের টেবিল হতে কর্মচারীদের ইনফরমেশন দেখাও যারা ডিপার্টমেন্টে কাজ করে। কিন্তু এখানে দেখো 2টা টেবিলে দিয়ে আমরা সম্পূর্ণ করছি, বাট এখানে আমরা 3টা টেবিল নিয়ে আসছি। হ্যাঁ, হতে পারে 3টা টেবিল, তোমাদের হয়তো আমার মনে নাই আমি যখন ইআর ডায়াগ্রাম মডেল দেখাইছিলাম তখন বলছিলাম যে টেবিল গুলোকে কমানো যায় এবং কলাম গুলোকে কমানো যায়, ফরেন কি চেঞ্জ হয়, তারপরে হচ্ছে প্রাইমারি কি চেঞ্জ হয়, এগুলো ভিডিওগুলো দেখে নিও, তোমরা বুঝে যাবে ইনশাল্লাহ, জাস্ট শুধু মাথায় রাখো। তো এখন এখানে আমাদের তিনটা টেবিল আছে, একটাকে বলতেছি এমপ্লয়ি, একটাকে বলতেছি ডিটেলস, আর একটাকে বলতেছি ডিপার্টমেন্ট। তো এখন আমি এখানে প্রশ্ন করতেছি বা আমরা প্রশ্নটা যেটা পাচ্ছি যে আমাদেরকে নিচের 3টা টেবিল থেকে কর্মচারীর নাম, তো নাম কোথায় আছে বুঝতে হবে, কর্মচারীর কথা বলছে কিন্তু কর্মচারীর নাম কোথায় আছে, এখানেও তো নাম আছে ডি নেম। তো আমরা কি এই কলমটাকে সিলেক্ট করব? না, করবো না, কারণ বলছে কর্মচারী হচ্ছে এমপ্লয়ি, তাহলে আমাদের ফাইনালি আউটপুটে দেখাবে হচ্ছে নেম নামক ফোল্ডারটা, কলামটা। এরপরে বলছে কি ঠিকানা, তো ঠিকানাটা কোথায় আছে? দেখো লোকেশন মানে কিন্তু হয় এটা স্থান হয়, কিন্তু ঠিকানা কিন্তু হয় না। তার মানে আমরা বুঝতেছি যে না, আমাদের ওই লোকেশনটা আউটপুটে যাবে না, যাবে হচ্ছে অ্যাড্রেস। এরপরে বলতেছে বেতন, এখন বেতন কোথায় আছে খুঁজো, বেতন কি এই টেবিলের মধ্যে আছে? নাই, আছে কোথায়? স্যার বেতনটা বেনুত হয়ে গেছে বাংলা। আচ্ছা, উল্টা হয়ে গেছে না, বে ত আর দন্ত ন দিতে হবে আর কি, তাই এটা উল্টা হয়ে গেছে, বে জি স্যার। নথ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, এটা আমি চেঞ্জ করে ফেলবো এখন ওয়ার্ডে। আচ্ছা, এটা দেখাইতে বলছে, এরপরে কি আর কিছু করতে বলছে? করে নাই, কিন্তু বলছে যে যারা ডিপার্টমেন্টে কাজ করে। তো তোমরা যদি কিছুই না বুঝো, তো আমি তো বললামই যে কয়েকটা জিনিস খেয়াল করবো। প্রথম আগে দেখবা সিলেক্টর পরে কি হবে। তো সিলেক্টর পরে দেখলাম যে হ্যাঁ, নেম, ঠিকানা, স্যালারি, তো আমরা দিয়ে দিছি। ও আচ্ছা, এখানে আরেকটা জিনিস বুঝাই, আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে এখানে আসলে 3টা টেবিল আছে, তো তুমি কোন কলামটা নিতেছো, যদিও এই কলামের নামগুলো সেম হয়নি, যার কারণে তুমি যদি এখন সিলেক্ট নেম দাও তাহলেও কম্পাইলার কিন্তু বুঝে যাবে যে নেমটা এমপ্লয়ি টেবিলের। কিন্তু যদি একই নামে কলামগুলো থাকে অন্য টেবিলে, তখন কিন্তু কম্পাইলার কনফিউজড হয়ে যাবে। যার কারণে আমরা করি কি, একটা ডামি একটা নাম দেই টেবিলের, সেখানে যেমন এমপ্লয়ির নাম দিছি হচ্ছে ডিটেলস এর নাম দিছি হচ্ছে ডিটেলের নাম দিছি হচ্ছে ডি,
হ্যাঁ, আচ্ছা, এটা এখানেই দিই। ডিটেলের নাম দিছি ডি, এমপ্লয়ির নাম দিছি হচ্ছে ই, আর ডিপার্টমেন্টের নাম দিছি হচ্ছে ডি টি, ডিপার্টমেন্ট। তাহলে আমরা এখন বুঝবো যে আমাদের এখানে তিনটা কলাম উঠাইতে বলছে, তাহলে সিলেক্ট নেম অ্যাড্রেস। তাহলে আমরা বলতেছি নেম, অ্যাড্রেস, স্যালারি কোন কোন টেবিল থেকে। এই যে দেখো, এই টেবিল থেকেও দরকার হবে, এই টেবিল থেকেও দরকার হবে আমাদের। তাহলে আমরা স্যার এখানে, এটা আমরা যে সিলেক্টেড ডাবল ই ব্যবহার করছি, এটার জন্য কি কোনো ইফেক্ট পড়বে স্যার? না না, এই যে ডাব ই ডাব নেম ই অ্যাড্রেস। না, কোনো ইফেক্ট না, তাকে তো বুঝাইতে হবে তো এই অ্যাড্রেসটা কোথাকার, কোন টেবিলের, এমপ্লয়ি টেবিলের এই অ্যাড্রেসটা তো। আর বুঝতে পারছি। হ্যাঁ, আর এখানে কেউ বলতে পারবো যে এখানে তিনটা টেবিল কেন ইউজ করলাম, দুইটা টেবিল হলেই তো হয়। আমাদের কলামগুলো তো আউটপুটে দেখানোর জন্য দুইটা টেবিল হলেই হয়, কারণ এই এমপ্লয়ি টেবিল আর ডিটেলস টেবিল। তাহলে আমি কেন ডিপার্টমেন্ট ইউজ করলাম? ডিপার্টমেন্ট ইউজ করলাম যে প্রশ্নে কিন্তু বলছে যে যারা ডিপার্টমেন্টে কাজ করে, তার মানে আমার ডিপার্টমেন্ট টেবিলেরও ইনফরমেশন দরকার। হয়তোবা তাকে আমি আউটপুটে দেখাই দিছি না, কিন্তু তার তো দরকার। আচ্ছা, আমরা আমরা বলছিলাম যে এখানে, মানে আমি যেটা বলছিলাম যে এখানে তিনটা টেবিল কেন নিয়ে আসলাম, আমরা তো বুঝতেছি যে এই কলামগুলো জাস্ট দুইটা টেবিলের মধ্যেই বিদ্যমান। তাহলে আমি এখানে ফ্রম তিনটা টেবিল কেন করলাম? তিনটা টেবিল এই জন্যই করলাম যে আমাকে এখানে প্রশ্নটা কিন্তু আমি আগে পড়ে ফেলছি হয়তো বা, এই জন্য বুঝছি। কিন্তু তোমরা যদি এখন থেকে না বুঝো তখন কি করবা? তো তখনটা আমি পরে আসতেছি। কিন্তু মনে করো যে তোমরা প্রশ্ন পড়ে বুঝছো, তো প্রশ্নটা পড়ে কিভাবে বুঝছো সেটা একটু ধরার চেষ্টা করি। বলছে যে টেবিল হতে ওই সমস্ত কর্মচারীর নাম, ঠিকানা, বেতন দেখাও যারা ডিপার্টমেন্টে কাজ করে। তো তুমি কি সবার নাম, ঠিকানা, অ্যাড্রেস দেখাইতে পারবা? স্যালারি দেখাইতে পারবা? এখানে তো ধরো 5 জনকে দিছি, এরকম তো আরো 1,000 জন, 10,000 জন, 50,000 জন থাকতে পারে। তো এখন বলতেছে তাদেরকেই তুমি দেখাবা, তাদের নাম, ঠিকানা, বেতন, যারা ডিপার্টমেন্টে কাজ করে। তো তুমি ডিপার্টমেন্টে গিয়ে অবশ্যই তোমাকে খুঁজতে হবে যে কারা কারা ডিপার্টমেন্টে কাজ করে। যারা যারা এখানে আছে তাদেরকেই বুঝতে হবে যে হ্যাঁ, তারা তারা এখানে ডিপার্টমেন্টে কাজ করে। তো আমরা এখানে ডিপার্টমেন্ট টেবিলে এসে দেখতেছি কারা কারা কাজ করে, এখানে কোনো ফরেন কি নাই, আছে? কারা কারা কাজ করে এই ইনফরমেশন কোথায় দেয়া আছে? এমপ্লয়ি টেবিলে। যে কাজ করে তাকেই তো বলে এমপ্লয়ি। তো এই এমপ্লয়ি টেবিলে, তো এমপ্লয়ি টেবিলের আইডি কে দিয়ে তো আমরা এক একজনকে আলাদা করতেছি, তো সেই আইডি তো আর এখানে দেয়া নাই। তখন আমরা কি করব, কার হেল্প নিব? তখন অবশ্যই দেখবো যে এখানে রিলেশনশিপ একটা টেবিল আছে, যেটাকে আমরা বলছি জয়েন টেবিল বা জয়েনিং টেবিল, রেফারেন্সিং টেবিল। মনে আছে কিনা বুঝতেছি না, তোমাদের মনে আছে কিনা, তোমরা মনে করার চেষ্টা করো তাহলেই হবে। রেফারেন্স টেবিল বলছিলাম, রেফারেন্সিং টেবিল বলছিলাম, জয়েন্ট টেবিল বলছিলাম যখন ইয়ার ডায়াগ্রাম পড়াইছিলাম তখন, রিলেশনাল টেবিল বলছিলাম। তো এটা হচ্ছে আমাদের রিলেশন টেবিল। তো এইখানে দেখো যে ডিপার্টমেন্টের সাথে আইডি টেবিলটার, মানে আইডির, এমপ্লয়ির আইডি এবং ডিপার্টমেন্টের আইডিটা এখানে দেয়া আছে। এইখান থেকে ম্যাচিং করে আমাদেরকে এই টেবিলটার ইনফরমেশন গুলো নিতে হবে। যদিও এখানে ফরেন কি দেয়া নাই, এটার মতো দেয়া নাই, তো না দেয়া থাকলেও কোনো সমস্যা নাই, এখানে তো বলে দিছে। এই জন্য আমরা বুঝতেছি যে আসলে আমাদের ডিপার্টমেন্ট টেবিল থেকেও ইনফরমেশন নেওয়া দরকার, যার কারণে আমরা এখানে তিনটা টেবিল দিয়েছি। এখন যদি তুমি কোনো কারণে ধরতে নাই পারো, একদম পারতইছ না ধরতে, কোনো সমস্যা নাই। তুমি এখন দেখবা যে ঠিক আছে, ফর্মের পরে, আচ্ছা এটা একটু মিশাই দিয়ে আগে, নাহলে লিখতেছি এক জায়গায় বলতেছি আরেকটা কথা, তাহলে অন্যরকম হবে, ধরতে পারবো না। আচ্ছা, এই তো, সরি, এখানে তিনটা। আচ্ছা, এখন আমরা দেখলাম যে হ্যাঁ, আমরা ধরতে পারছি দুইটা টেবিল থেকে, এই জন্য আমাদের এটার মনে নাই, আমরা এটা বুঝতেছি না যেটা হবে কি হবে না, দরকার নাই। তুমি এখন দেখো যে হ্যাঁ, যে এখানে আমি কাকে কাকে দেখাবো, কোন কোন প্রাইমারি কি আর ফরেন কি এগুলো মিলতেছে। আমি এখানে দেখাবো যে হ্যাঁ, এই আইডির সাথে আমাদের এই আইডিটা মিলতেছে। দেখো এখানে কিন্তু ই আন্ডার স্কোর আইডি, আর ওখানে কিন্তু ই আইডি, এটা কিন্তু মিলে নাই। তো না মিললে কোনো যায় আসে না, তোমাকে দেখতে হবে ভিতরের ভ্যালুগুলো মিলছে কিনা। তো ভিতরের ভ্যালুগুলো মিলছে, তো এখানে আছে, তো তার মানে এই দুইটা ইকুয়াল করব, আবার এই ডি আইডির সাথে এই ডি আইডি ইকুয়াল করব, তখনই আমরা কি পাবো, ইনফরমেশনটা পাবো। তো আমাকে কি এই টেবিলের হেল্প নিতে হচ্ছে না? এই টেবিলের হেল্প ছাড়া কি আমি ওখানে ম্যাচিং করাইতে পারবো? পারবো না তো। এই জন্য তখন আমি এই ডিপার্টমেন্টটা নিয়ে আসছি। তো তোমরা দেখবা যে এই ফরেন কি আর প্রাইমারি কি গুলো, যেমন এই টেবিলের, এমপ্লয়ি টেবিলের প্রাইমারি কি স্টুডেন্ট আইডি, ডিপার্টমেন্ট টেবিলের প্রাইমারি কি ডিআইডি, আর ডিটেলস টেবিলের প্রাইমারি কি
হবে? এখানে আছে প্রাইমারি কি কোনটা? ডিটেলস টেবিলের প্রাইমারি কি কোনটা বলো তো? স্যার ডিআইডি হবে। হ্যাঁ, স্যার এটা এটা তো স্যার, ও দুইটাই দুইটাই। জি কারণ স্যার দুইটাই। কারণ এখানে তুমি দুইটাই ইউজ করতে পারবা, কারণ এটা রিপিট হচ্ছে না তো। প্রাইমারি কির সংজ্ঞা কি জানি, যে ইউনিক হবে, রিপিট হচ্ছে না, হোক সমস্যা নেই, দুইটার যে কোনো একটা হতে পারে প্রাইমারি কি। কিন্তু এই টেবিলটার এই ভ্যালুটা কাকে রেফার করবে? ওর মেইন যে টেবিল আছে সেই টেবিলটাতে রেফার করবে। আবার ডি আন্ডারস্কোর আইডি সে কাকে রেফার করবে? ডিপার্টমেন্ট টেবিলের ডিআইডি নামক কলামের ভ্যালুটাকে সে রেফার করবে। দেখো এখানে 4 আর 4 যদি মিলে যায় তাহলে সে এই 4 এর যে ইনফরমেশনটা সেটা সে উঠাইতে পারবে, আর এখানে 1 1 যদি মিলে যায় তাহলে এই 1 নামক রেকর্ডের সেই ইনফরমেশনটা উঠাইতে পারবে। তো এইভাবে কিন্তু আমরা আসলে জয়েন্ট কুয়েরিটা করতে পারি, মানে তিনটা টেবিল থেকে। তো প্রথম কন্ডিশন হলো, বললাম আমি এটাই, যে প্রথমে আগে তুমি সিলেক্ট দিবা, দেওয়ার পরে তুমি প্রশ্ন পড়বা যে কোন কলামটাকে তোমাকে আউটপুটে দেখাতে বলছে। এক বা একাধিক হলে ওইভাবে লিখে দিবা। এখানে আসলে আমরা ই ডট কেন দিলাম, যে এমপ্লয়ি টেবিলের দুইটা কলামকে দেখাইতে বলছে, নেম এবং অ্যাড্রেস, এজন্য ই ডট নেম এবং ই ডট অ্যাড্রেস। আর ডিটেলস টেবিলের আসলে আমাকে স্যালারি দেখাইতে বলছে, এই জন্য ডি ডট স্যালারি। যদিও আমরা পরবর্তীতে দেখো যে ফ্রম এমপ্লয়িকে ছোট করে নিলাম ই দিয়ে, ডিটেলসকে ডি দ্বারা ছোট করে নিলাম। আর এখানে ডিপার্টমেন্ট টেবিলটা তো বললামই যে তুমি বুঝতেছো না এটা আসবে কি আসবে না, তখন তুমি এটুকু গ্যাপ দিবা, আসলে গ্যাপ দিলে তো কোনো সমস্যা নাই। তখন এবার আসবে যে হয় আর যে হ্যাঁ আমাকে কি সব স্টুডেন্টকে দেখাইতে বলছে? না, দেখাইতে বলে নাই, তার মানে বাছাই করতে বলছে। এই বাছাইয়ের জন্য তখন তুমি চিন্তা করবো যে হ্যাভিং হবে নাকি হয়া হবে। তো হ্যাভিংটা কখন হবে? যখন গ্রুপিং হবে তখন। তো এখানে তো গ্রুপ হওয়ার কোনো সুযোগ নাই। এখানে বলছে যারাই তারাই যারা কাজ করে তাদেরকে আমি দেখাবো, মানে যারা ডিপার্টমেন্টে কাজ করে তাদেরকে দেখাবো। তো এখানে তো কোনো গ্রুপ নাই, বলে নাই তো যে গ্রুপ ডিপার্টমেন্ট ভিত্তিক কারা কারা কাজ করে, এরকম তো কিছু বলে নাই। বলছে যে যারা শুধু কাজ করে, এখন কোন ডিপার্টমেন্টে হয় হোক। তো আমি এখন দেখলাম যে এই ডিপার্টমেন্ট এই কাজ করতেছে, ওকে দেখাই দিব, তাহলেই হয়ে যাবে। তো এটাকে আসলে আমরা প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ বলি। আর 90% স্টুডেন্ট আমরা এই প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপের মাধ্যমে কুয়েরির সমস্যার সমাধানগুলো দিয়ে থাকি। বাট টিচাররা কিন্তু অলমোস্ট এটাই চায় আর কি, যে ইনার জয়েন্ট রিলেশনশিপের মাধ্যমে যেন সমস্যাটার সমাধান হয়। টিচারদের এক্সপেকটেশনটা এটাই থাকে বেশি খাতা কাটানোর সময়। তো আমিও তোমাদের এটাই বলবো, যদি এখন তুই নাই বুঝো তখন এই ইকুই জয়েনে আসবা। আর ইনার জয়েন্টটা খুব ইজি, দেখো কোনো প্রকার চেঞ্জ, মানে খুব বেশি যে চেঞ্জ আছে তা কিন্তু না, সামান্য একটু চেঞ্জ, আর কিচ্ছু না। দেখো এখানে জাস্ট ওয়ার পরিবর্তে কি আসছে, ওয়ান আসছে, এই ওয়ান আসছে। আর এখানে দুইটা টেবিলের মাঝখানে আমরা এই এই জায়গায় ইনার ইনার বসাই দিছি, এই ইনার জয়েন বসাই দিছি। দেওয়ার পরে যখন আমাদের এইটুক লেখা শেষ, তখন আবার এই টেবিলের সামনে আবার ইনার জয়েন দিছি। দেখো এই অন যখন লেখা শেষ হয়ে গেছে এইটুক অংশ, এইটুকু যখন লেখা শেষ হয়ে গেল আমাদের এই ডিটেলস ডি, ডি এর পরে যখন আমরা এই অনের ভিতরে এইটুকু অংশ লিখলাম, লেখার পরে আবার ইনার জয়েন দিছি, দেওয়ার পরে ডিপার্টমেন্ট ডিটি লিখছি, ডিপার্টমেন্ট ডিটি, এরপরে আমাদের এই শেষের অংশটুকু অনের ভিতরে দিয়ে দিছি। তো আমার মনে হয় তোমরা যদি 2 3 বার প্র্যাকটিস করো, ইনশাল্লাহ এগুলো তোমাদের খুব কঠিন মনে হবে না, খুব ইজি মনে হবে। তাহলে সামারি হলো এটাই, যদি তুমি কোনো কিছুই না বুঝো তুমি কি করবে, তুমি দেখবা কোন কোন কলাম গুলো কার কার সাথে মিলতেছে। দুইটা টেবিল হোক, তিনটা টেবিল হোক, চারটা টেবিল হোক, ছয়টা টেবিল হোক, যা হয় হোক, তুমি আগে দেখবা যে কোন কোন কলাম গুলো মিলতেছে, জাস্ট এই অ্যান্ড অপারেশনটা দিয়ে দিবা। কারণ না মিললে তো হচ্ছে না, মানে দুইটা টেবিলেরই ইনফরমেশন দরকার, তখনই অ্যান্ড হবে। আর যদি অথবা একটা থেকে আরেকটা, একটা না হলেও আরেকটা হবে, তখন অরও দিবা। তো অরের অপারেশন সাধারণত কমই আসে, ধরে নিবা যে অ্যান্ডই 90% আসে। এটা দেখো, এটা দেখলে ক্লিয়ার হবার একটু। এখানে বলছে যে নিচের টেবিল হতে ওই সমস্ত ছাত্রদের নাম, ডিপার্টমেন্ট, কোর্স দেখাও যারা কোর্সে ভর্তি হয়েছে। তার মানে একটা টেবিলের ভিতরে অনেকগুলো স্টুডেন্ট আছে যারা কোর্সে ভর্তি হয়ে গেছে, তাদের নাম দেখাইতে হবে, কোর্সের নাম দেখাইতে হবে এবং ডিপার্টমেন্টের নাম দেখাইতে হবে। তো এখানে কিন্তু খেয়াল করবো, আমি দুইটা এক্সাম্পল দুই ভাবে দিছি। পরীক্ষায় বুয়েটে এভাবে দেওয়ার চান্স খুব কম, ওই বিআরবি তে দেওয়ার চান্স আছে এভাবে। বিআরবি তে এইভাবে হয়তো বা তোমাদেরকে টেবিল গুলো বানাই দিবে, কিন্তু বুয়েটে দিবে না। মানে বানানো দেওয়া মানে কি, এই যে এখানে ভ্যালু গুলো সব দিয়ে দিছে,
কিন্তু বুয়েটে এগুলো দিবে না, বুয়েটে না দিয়ে জাস্ট অনলি তোমাকে নাম বলবে শুধু, আর কলামের নাম বলবে। কি বলবে? টেবিলের নাম আর জাস্ট কলামের নাম। তো এখানে টেবিল কয়টা? 3টা। আমি এই কথাটাই বলছিলাম যে যারা মনে মনে ধরে ফেলতে পারবা, ব্রেনের মধ্যে ক্যালকুলেট করতে পারবা, তারা টেবিল অঙ্কন করবা না। কিন্তু যারা একান্তই পারবাই না, তারা কি করবা? তারা অন্তত 3টা টেবিল এইভাবে ড্র করবা, করে জাস্ট অনলি এই কলামের নামগুলো দিয়ে দিবা। এখানে প্রথম টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট, ধরো তুমি এটাকে সংক্ষেপে লিখলা এস। তো প্রথম কলাম হচ্ছে এস আইডি, তারপর হচ্ছে নেম, তারপর হচ্ছে অ্যাড্রেস, এরপরে আরো আছে, ঠিক আছে, ডিআইডি আর সিআইডি। এরপরটা দেখো ডিপার্টমেন্ট, তো ডিপার্টমেন্টের ভিতরে কি আছে? D_ID, তার মানে ডিপার্টমেন্ট আইডি। এরপরে নেম। এবার দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে স্টুডেন্টের ভিতরেও নেম আছে, ডিপার্টমেন্টের ভিতরেও নেম আছে, একই কলাম আছে কিন্তু। তো এখন যদি তুমি এদেরকে যদি আলাদা না করো, তাহলে তো তুমি পারবে না, মানে কম্পাইলার তো কনফিউজড হয়ে যাবে। তো তোমাদের কাজ কি হবে? তোমাদের কাজ হবে, যদি তোমরা এটা বুঝতে পারো তাহলে টেবিল অঙ্কন করার দরকার নাই, আর যদি না বুঝো তাহলে অবশ্যই টেবিল অঙ্কন করবা, কিছু ডাটা দিবা যদি সময় পাও। আর যদি দেখতেছো যে না কিছুই পারতেছো না, তখন লাস্ট, মনে করো লাস্ট এক মুহূর্তে, একদম শেষ মুহূর্তে তুমি একে দেখবা কোনটা কোনটার সাথে মিলতেছে, কোন কলামটা কার কার সাথে ম্যাচিং করতেছে। দেখো এখানে স্টুডেন্ট আইডি এই টেবিল গুলোতে আছে, এই বাকি দুইটাতে আছে নাই তো। কিন্তু স্টুডেন্টের ডিআইডি ডিপার্টমেন্টের ডিআইডির সাথে মিলছে। হুবাহু মিলতে হবে নট নেসেসারি, তুমি শুধু দেখবে যে প্রাইমারি কি কোনটা। ডিপার্টমেন্ট টেবিলের প্রাইমারি কি হচ্ছে ডিআইডি, আর এখানে স্টুডেন্ট টেবিলের কিন্তু ডিআইডি কিন্তু প্রাইমারি কি হচ্ছে না, এখন এটা হয়ে গেছে ফরেন কি। এবার দেখবা যে এই সিআইডি কোন টেবিলের সাথে মিলছে, এটার মধ্যে মিলছে, জাস্ট শুধু এন্ড করে দিবা। আর মানে কন্ডিশনের ভিতরে জাস্ট এন্ড করে দিবা। আর দেখবা যে কোন কোন টেবিলের তোমার হেল্প নিতে হলো, এই টেবিলেরও হেল্প নিলা, এই টেবিলেরও হেল্প নিছো, এই টেবিলেরও হেল্প নিছো, তখন 3টা টেবিলের নাম দিবা। দেওয়ার পরে লাস্টে ফাইনালি তুমি চিন্তা করবে যে আমাকে কোন কোন কলামকে দেখাইতে বলছে। তো কলামকে দেখাইতে বলছে শুধু নাম, এই যে নাম, কার নাম? ছাত্রদের নাম, ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট নেম, তো ডিপার্টমেন্ট নেম কোথায় আছে? ডিপার্টমেন্ট টেবিলে আছে। আর লাস্টে কোর্স, তো কোর্স কোথায় আছে? কোর্স কিন্তু, ওহ দারুণ, তো এখানে তো নেম তো আরো একটা দিয়ে রাখছিলাম। দেখো এখানে নেম কিন্তু 3 জায়গায় সেম রাখছি, তার মানে 3টা নামেই তোমাকে দেখাইতে বলছে। এখন যদি তুমি এখানে এইভাবে স্টুডেন্টকে, আচ্ছা এখানে আমি পেস্ট মানে কপি পেস্ট করছি তো ভুল হয়ে গেছে, এটা এস হবে, আমি ই দিয়ে রাখছি। স্টুডেন্ট এস, ডিপার্টমেন্ট ডি, কোর্স হচ্ছে সি। তাহলে কি বলবো? এস ডট নেম, ডি ডট নেম, সি ডট নেম, এটা হচ্ছে আমাদের লাস্ট ফাইনাল আউটপুট। তাহলে আমাদের হয়ে যাবে। যদি একান্তই তুমি না বুঝো, এটা তো জাস্ট অনলি আমি তোমাকে 3টা টেবিল বললাম, এরকম যদি 5টা বা 6টা টেবিলও থাকে, থাক, কোনো সমস্যা নাই। তুমি শুধু দেখবা কোন কোন কলাম গুলো কার কার সাথে মিলতেছে, তখন তুমি এই হায়ার কন্ডিশনের ভিতরে সেগুলোকে এই অ্যান্ড অপারেশন দিয়ে চালাই দিবা। এরপরে খেয়াল করবা এই যে কন্ডিশন গুলো তুমি লিখলা, কন্ডিশন লেখার জন্য কোন কোন টেবিলের হেল্প নিতে হচ্ছে তোমাকে, তখন ওই ফর্মের ভিতরে গিয়ে ওই টেবিল গুলো লিখে দিয়ে আসবা। শেষ, এইটুকু অংশ হয়ে গেল তোমার। এখন তুমি ঠান্ডা শিরে কোশ্চেনটা পড়বা, কোশ্চেনটা পড়ার পরে বলবা মনে মনে যে আমাকে এখন কি জিনিসগুলোকে আউটপুটে দেখাতে বলছে, কোন কলামগুলো, জিনিস বলতে কোন কলামগুলো, তখন সেই কলামগুলোকে দিয়ে দিবা। তো এটাই জাস্ট ইনার জয়েনের মাধ্যমে সম্পূর্ণ করছি। একই জিনিস যে কোনো একভাবে পরীক্ষায় উপস্থাপন করলেই হবে, দুই ভাবে দেওয়ার দরকার নাই, একভাবে দিলেই হবে। তো আমি তোমাদের দেখাতে চাইছিলাম, দেখো আজকে কিন্তু অনেকে ক্লাস করলো না, পরে গিয়ে কিন্তু আবার বলবে। যার খুব আগ্রহ, আমি তো ছাত্র পড়াই, আমি জানি। তো এখন যার খুব আগ্রহ সে কিন্তু নাই এখন, যে কোশ্চেন করছিল সে কিন্তু নাই। কিন্তু এই দেখো 3টা টেবিল থেকে আমরা জয়েন করলাম 4টা টেবিল, এখানে কিন্তু 4টা টেবিল করা যাবে, এই স্টুডেন্ট টেবিলকে ভেঙে কিন্তু আরো 2টা টেবিল করা যাবে। অর্থাৎ এখানে কিন্তু একসাথে 4টা টেবিল আসছে, যদিও 3টাতেই আমরা আহ সম্পূর্ণ করতে পারতেছি অপারেশন গুলো, যার কারণে আমরা 4টা টেবিল নিয়ে আসি নাই, কিন্তু নিয়ে আসলে করা রাখা যাবে 4টা টেবিল। যেমন আমরা আর মডেল দেখানোর সময় দেখছি 3টা টেবিল রাখছি, কিন্তু 3টা টেবিলের ইনফরমেশন 2টা টেবিলে তো কনভার্ট করা যায়, যাতে কোনো প্রকার কোনো সমস্যা না হয়। তো এটাকে ধরে নাও তোমরা 4টা টেবিলের মধ্যে আমরা জয়েন করছি।
তো আমি আরো দেখাবো যেগুলো যখন আমরা কোশ্চেন গুলোকে সলিউশন করবো, এগুলো জাস্ট তোমাদেরকে বেসমেন্ট তৈরি করলাম, যে পরবর্তীতে পরে গিয়ে যেন তোমাদের কাছে নতুন মনে না হয় যে এটা তো আমি জানি না, সেজন্য আর কি। তাহলেই হবে। তো এইটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে আমি আরেকটু সহজ একটু টপিক দেখাবো, এটা দেখে আমরা আসলে ডেটাবেসটাকে শেষ করে দিব আর কি। আচ্ছা, এখানে আমার মনে হয় এখানে কিছু এক্সাম্পল আছে, তোমরা এটা পারবা খুব সহজ। আমি একটু দেখাই যে এই টেবিলটা দেখো, একটা অর্ডার টেবিল। এখানে আমরা 13 জন আছি, 13 জন কিছু অর্ডার দিছি, যাদের নাম আছে, কিন্তু কি প্রোডাক্টটা অর্ডার দিছি সেটা আমরা এখানে বলি নাই। না বলে জাস্ট অনলি করলাম কি, যে অর্ডার প্রাইস, কত টাকার প্রাইস আমরা অর্ডার দিছি সেটা। জাস্ট শুধু তোমরা একটু দেখো, একটু ধরতে, এটা পারবা, এটা খুব সহজ, এটা খুব কঠিন না, পারবা এগুলো। তো এখানে দেখো এসকিউএল এগ্রিগেট ফাংশন, এভারেজ, কাউন্ট, ফার্স্ট, লাস্ট, ম্যাক্স, মিন, সাম। তো এভারেজ দিয়ে কি হয়, যে এখানে যদি আমি এখন বলি যে এভারেজ অর্ডার প্রাইস কত, ও কিন্তু আপনা আপনি সবগুলোকে যোগ করে ভাগ দিয়ে দিবে। কত দিয়ে ভাগ দিবে এটা আমাদের দেখার দরকার নাই। রেকর্ডের সংখ্যা যদি 50টা হয়, তাহলে 50 জনের এই অর্ডার প্রাইস গুলো যোগ করে ভাগ দিয়ে দিবে। আর এগুলো দেখবা, ইনশাল্লাহ দেখলেই পারবা। এখন আমি এই টেবিলটা একটু খেয়াল করো, যতটুকু পারো, যে যতটুকু পারো খেয়াল করো, কারণ এটা একটা টেবিলের মধ্যে দেওয়া সম্ভব হয়নি। তো একটু মনে রাখো যে এখানে আমরা 13 জন আছি, বিভিন্ন ধরনের ডেট আছে, আমরা অর্ডার গুলোকে প্রাইস করছি। তো সরি, এখানে মানে আমরা অর্ডার দিছি আর কি, যার কত টাকার অর্ডার দিছি সেগুলো আমরা এখানে বলছি। তো এখানে দেখি আমাদের কোনো রিপিট আছে কিনা, তোমাদেরকে একটু দেখানোর জন্য বলি যে এখানে রিপিট আছে। যেমন রায়হান একটা অর্ডার দিছে, সেই প্রথম অর্ডার দিছে 5,000 টাকা। এরপরে সে আবার একটা অর্ডার দিছে 990 টাকার। এরপর আর কোনো রায়হান নাই, তার মানে আমরা বুঝলাম যে রায়হান দুইটা অর্ডার দিছে। এরপরে দেখো মাসুদ, দেখি আরো মাসুদ আছে কিনা, হ্যাঁ পাওয়া গেছে। তার মানে ও একটা অর্ডার দিছে 1,600 টাকার, আর একটা অর্ডার দিছে 2,000 টাকা। স্যার এরপর নিচে আরো আছে। আচ্ছা, নিচে আর একটা আছে, এই তিনটা। তার মানে সে তিনটে অর্ডার দিছে। আমরা কিন্তু এখানে এখানে হয়তো দেখে দেখে বলতেছি 13 জনের মধ্যে, কিন্তু ওই যে বললাম 1,000 জন যদি থাকে তখন কিভাবে বুঝবো, জাস্ট ওখানে কাউন্ট দিব, কাউন্ট দেওয়ার পরে দিব কাস্টমার, আর কাস্টমারের আগে জাস্ট বসাবো ডিস্টিংক্ট, মানে আলাদা আলাদা। তখন এর আছে, এগুলো খুব সহজ। আমি জাস্ট একটু তোমাদের টেবিলটা একটু, যাতে তোমাদের মাথায় থাকে এই সিনারিটা, এই জন্য। নিচে গেলে তো হারাই যাবে টেবিলটা, এই জন্য বলতেছি। তাহলে আমরা বুঝলাম যে মাসুদ 3 জায়গায় অর্ডার দিছে। 21 সালে দিছে একটা, আর কই 19 সালে একটা, স্যার আর 19 সালে আর 19 একটা সালে। দিছে, দুইটা দুইটা দিছে। আচ্ছা, এবার দেখলাম হাবিব, হাবিব স্যার হাবিবি একটাই আছে। একটাই। আতিক, আতিক একটাই আছে। মইনুল, মইনুল একটাই। আপেল একটাই। বিকাশও একটা। নাসির, তরিকুল, ও না, আশিক, আশিক দুইবার মনে হয়। আশিক কি দুইবার দিছি? স্যার আতিক আশিক, আছে একটা আর আশিক আছে একটা। আচ্ছা, এটা আতিক মনে করছিলাম, আশিক মনে করছিলাম। তার মানে বাকি আর কোনো কোনো আর রিপিট নেই। তার মানে আমরা যদি এখন বলি যে আমরা টোটাল আসলে কয়জন, কয়জন রেকর্ড, কয়জন অর্ডার দিছি, কতজন অর্ডার দিলাম। অর্ডার তো আছে 13টা, কিন্তু উম, অর্ডার দিলাম কয়জন? অর্ডার দিলাম স্যার হচ্ছে স্যার 13 এখানে থেকে, মেবি 9 জন। 13 থেকে, যে সহজ হিসাব, 13 থেকে 5টা বাদ দিবা, কত হয়? 8 জন, 8টা। 8 জন। আর এখানে রিপিট করতেছে কয়জন? 2 জন, মাসুদ রিপিট করতেছে আর রায়হান, তাহলে 8 আর 2 10, টোটাল 10 জন ব্যক্তি এখানে অর্ডার দিছে। আচ্ছা, এইটুক সিনারি একটু মনে রাখো, তাহলেই হবে, আর কিছু লাগবে না। এখানে বলছে যে এভারেজ অর্ডার প্রাইসটা দেখো। এখানে আরেকটা জিনিস খেয়াল করবে, এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আসছে, যদিও আমার ইচ্ছা ছিল যে এগুলো আমি পরে দেখাবো, কিন্তু পরে চিন্তা করলাম যে না, এগুলো এখানে দেখানো দরকার। এখানে আউটপুটে দেখো কি বলছে, এভারেজ অর্ডার প্রাইস, অর্ডার প্রাইস, ওটা কিন্তু বড় হাতে, তারপরে দেখো স্পেস দিছে প্রাইস। এখন তুমি যদি ওইভাবেই আউটপুটে দেখাইতে চাও, তাহলে কিন্তু ঠিক ওইভাবেই লেখাটা লিখতে হবে। অথবা আমাদের এখানে কলামে যেভাবে আছে সেভাবে, কলামে দেয়া আছে কিন্তু অর্ডার প্রাইস একসাথে এবং সবগুলো ছোট হাতে। আর এখানে কিন্তু বলছে অর্ডার প্রাইস, গ্যাপ আছে কিন্তু মাঝখানে। তো এভাবে দেখাইতে পারলে খুবই ভালো হইতো, কিন্তু আমি যদিও এটা এখানে দেখাই নেই, অন্যভাবে দেখাইছি। এখানে দেখাইছি হচ্ছে অর্ডার, কোনো স্পেস দেই নেই, না দিয়ে এভারেজ একসাথে দিছি। তো এভাবে এটাকে এলিয়াস বলে আর কি। মনে করো তুমি একটা কলামের নাম এইভাবে দিতেছো, যে সি আইডি, একটু আগে দেখলাম না আমরা সিআইডি, তো সিআইডি দিয়ে কি বুঝবা? এখন যদি তুমি ওটাকে খুব সুন্দরভাবে লিখো যে কাস্টমার আইডি, আউটপুটে, আউটপুটে এরকম একটা কলাম দেখাবে, যে এই কলামটার
শুরুতে লেখা থাকবে যে কাস্টমার আইডি, তাহলে আমরা অ্যাজ এ ইউজার এটা ভালো মতো বুঝবো না, খুব সুন্দরভাবে বুঝবো। এই জন্য কিন্তু আমাদের এই এলিয়াস গুলো দরকার হয়। আর একটা হলো এই টেবিলের নামগুলোকে ছোট করে নেওয়ার জন্য। এই দুইটা কারণে আমাদের আসলে এলিয়াস মানে ডামি একটা নাম আমরা বানাই নাই। তো এই জিনিসটা এখানে একটু বোঝানোর দরকার ছিল, আমি বুঝাই দিলাম। তোমরা খেয়াল রাখবে এখানে যে এখানে বলছে সিলেক্ট এভারেজ অর্ডার প্রাইস ফ্রম কোন টেবিল অর্ডার, কিন্তু এই কথাটা কেন লিখলাম? এই কথাটা লিখলাম জাস্ট আউটপুটটা যেন অর্ডার প্রাইস ছোট হাতের না হয়ে, এই অর্ডার প্রাইস ছোট হাতের না হয়ে কি হবে, আমরা আমাদের যেভাবে দেখাতে চাইছি সেভাবে যেন হয়। সেই জন্য এর আগে অ্যাজ দিয়ে দিছি, দিয়ে দিলাম। তাহলে এখন অর্ডার প্রাইস দেখো, এখানে আমি বললাম না যে এভারেজ, এই যে এগ্রিগেট যে ফাংশন গুলো আছে এই ফাংশন গুলোর ভিতরে জাস্ট শুধু কলামের নামগুলো থাকবে। তো আমি দিলাম এভারেজ অর্ডার প্রাইস, তাহলে ও অটোমেটিক ভাবে ক্যালকুলেট করে নিবে কতগুলো অর্ডার দিছে, সবগুলো যোগ হবে, অর্ডার প্রাইস গুলো সব যোগ হবে, যোগ হওয়ার পরে এখানে কয়টা অর্ডার আসছে, 13টা অর্ডার আসছে, সেই 13টা অর্ডারকে ভাগ দিয়ে দিবে, তাহলে আমরা আসলে এই প্রাইসটা পাবো। এখন দেখো 2 নম্বর বলছে যে ওই সমস্ত কাস্টমারের তালিকা দেখাও যাদের অর্ডার প্রাইস এভারেজ অর্ডার প্রাইস থেকে বেশি। ওই সমস্ত কাস্টমারের তালিকা দেখাও যাদের অর্ডার প্রাইস এভারেজ অর্ডার প্রাইসের থেকে বেশি। দেখো কতবার কতবার কথাগুলো বলতেছে, বলতেছে কাস্টমার তালিকা দেখাও। হ্যাঁ, আমরা কাস্টমার তালিকা দেখলাম, সিলেক্ট কাস্টমার ফ্রম অর্ডার, এইটুকু লিখলেই তো হয়। এখন তুমি যদি কাস্টমার দেখো তাহলে কাস্টমার কতগুলো আসছে এখানে, এখানে কাস্টমার আছে হচ্ছে 13 জন, আবার রিপিটও আছে। তাহলে তুমি কি এখন সবাইকে দেখাবা? তাহলে আমাদের এই হোয়াইল কন্ডিশনটা আসবে না? আসবে। তো কি আসবে আমরা একটু পড়বো, তখন সাথে সাথে প্রশ্নটা পড়বো। তখন বলছে যে হ্যাঁ, ওই কন্ডিশনের ভিতরে একটা কন্ডিশন দেয়া আছে। কি কন্ডিশন দেয়া আছে? যে যাদের অর্ডার প্রাইস, মানে এই কাস্টমার গুলোর যাদের অর্ডার প্রাইস এভারেজ অর্ডার প্রাইসের থেকে বেশি হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি না হায়ার অর্ডার প্রাইস গ্রেটার দেন কার থেকে, এভারেজ। তো এভারেজ বের করার জন্য কি আমরা এইটুকু লিখে আসলাম না, ওইটুকু জাস্ট এখানে বসাই দেবো, তাহলে আমাদের হয়ে যাবে যে এভারেজ অর্ডার প্রাইস এই প্রাইসের থেকে যাদের যাদের অর্ডার গুলো বেশি তাদেরকে দেখাবে। যেমন আমরা এখানে বললাম রায়হান, রায়হানের দেখো অর্ডার কত দিছে, রায়হান রায়হানও অর্ডার দিছে হচ্ছে 5,000, আর এভারেজ কত 2,003। তো 2,003 টাকা থেকে রায়হানের অর্ডারটা বেশি 5,000 টাকার, সেই জন্য রায়হানকে আমরা আউটপুটে দেখতে পাচ্ছি। এরপরে কি আসছে মইনুল, দেখো এই মাসুদ কিন্তু নিতে পারতেছি না, কারণ এগুলো সবাই কিন্তু এভারেজ হচ্ছে কিন্তু 2,003 টাকা, এটা খেয়াল রাখিও। তো দেখো মাসুদ কিন্তু 1,600, হাবিব 700, আতিক 300, 700, মাসুদ হলো 2,700 না, আর ময়নুল হচ্ছে 7,000। তো 7,000 মানে কি 2,003 টাকার বেশি, তাহলে অবশ্যই এভারেজ টাকার থেকে বেশি তাকে আমরা আউটপুটে দেখাচ্ছি। এরপরে আপেল, এরপরে তরিকুল। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতেছি যে আপেল দেখো 3,500 মানে 2,003 টাকার বেশি অর্ডার প্রাইস, আর তরিকুল হচ্ছে 2,200 টাকার একটা অর্ডার দিছে, আর এখানে এভারেজ ছিল 2,003 টাকা। এখন যদি আমাকে বলে যে এর থেকে কম, মানে ওই ওই সমস্ত কাস্টমারের তালিকা দেখাও যাদের অর্ডার প্রাইস এভারেজ অর্ডার প্রাইসের থেকে কম, তখন আমাকে যা শুধু এখানে কি করতে হবে, লেস দেন দিতে হবে, তাহলেই হবে। এবার এটা সহজ, এটা পারবা, এই 2-3 খুব সহজ, এগুলো পারবা। 4 নম্বরটা দেখো, বলছে যে মাসুদ নামক কাস্টমার কতবার অর্ডার দিছে। তো আমি কিন্তু প্রথমে তোমাদেরকে দেখাই আসলাম না, 3বার অর্ডার দিছি। তো এটার জন্য আমাকে আসলে কি কমান্ড লিখতে হবে, যে সিলেক্ট কাকে দেখাবো আসলে, এই এতগুলো খেয়াল করবো না, তোমরা সবসময় ভেঙে ভেঙে কাজ করবো তাহলে হবে। কাকে দেখাইতে বলতেছে, মাসুদ নামক কাস্টমার, তাহলে সিলেক্ট কাস্টমার, কাস্টমার কথাটা অবশ্যই থাকবে সিলেক্টের আগে, কিন্তু এখন আমরা দেখতেছি যে ওখানে আমাকে গণনা করতে বলছে, তাহলে অবশ্যই এই কাউন্ট নামক ফাংশনটা নিয়ে আসতে হবে। কাউন্ট আনার পরে বলছে যে এখানে কলামের নাম হবে, তো কলামের নাম হচ্ছে কাস্টমার, কাস্টমার। আর আউটপুটে দেখাইতে যাচ্ছে যে কাস্টমার নেম, তখন আমাদের কাস্টমার নাম আসছে। তাহলে এই আমাদের হয়ে গেছে। এখন তোমরা বলতে পারো যে এখানে কাস্টমারটা আবার মাসুদ দিলাম কেন? হ্যাঁ, তুমি কোন কাস্টমারকে দেখতে চাচ্ছ সেটাই তো বলতেছো, তুমি তো আর বলতেছো না যে কতগুলা কাস্টমার আছে, তুমি বলতেছো যে মাসুদ নামে কাস্টমার কয়টা অর্ডার দিছে। এই জন্য তখন তোমাকে এখানে হায়ার কাস্টমারটা, কাস্টমার ইকুয়াল মাসুদ বসাইতে হবে। তার মানে মাসুদ কতবার অর্ডার দিছে সেটা কাউন্ট করতে বলছে।
এরপরটা বলতেছে কি যে কতজন কাস্টমার অর্ডার দিছে, ঠিক ওইটার মতো আগের কোশ্চেনটার মতো কতজন। তখন আমরা কি করব, কাউন্ট কাস্টমার, এর আগে শুধু ডিস্টিংক্ট বসাই দিব, তাহলেই হবে ফ্রম অর্ডার। আর এখানে কোনো কন্ডিশন নাই। কেন কন্ডিশন নাই? আমরা কোনো কাস্টমারকে বাছাই করলাম না, সব কাস্টমারকে নিলাম। আর এর আগেরটাই ছিল হচ্ছে আমরা মাসুম নামে কাস্টমারটাকে বাছাই করছি যে ও কতগুলো অর্ডার দিছে, সেই জন্য আমরা ওকে হায়ারের ভিতরে সেট করে দিলাম। আর কিন্তু এখানে দিব না, তবে এখানে কিন্তু ডিস্টিংক্ট কথাটা লাগবে। ডিস্টিংক্ট কথাটা মানে মাসুদ 3 বার থাক আর 10 বারই থাক, ও একবার নিবে। এখানে রায়হান 2 বার ছিল, ও একবারেই নিবে। মাসুদ 3 বার ছিল, একবারেই নিবে। তো টোটাল কত কত হচ্ছে? 8 জন, আর এরা 2 জন মিলে হচ্ছে 10 জন। তো এই 10 জন হচ্ছে আমাদের আউটপুট। 6 নম্বরটা কি বলছে? প্রথম অর্ডার খোঁজার জন্য কি লিখতে হবে? প্রথম অর্ডার ফার্স্ট, বললাম যে সিলেক্ট ফার্স্ট অর্ডার প্রাইস। এই যে এখানে ফার্স্ট, তারপরে লাস্ট, ম্যাক্স, মিন, এগুলোর ভিতরে কি থাকবে? কলামের নাম থাকবে। তো অর্ডার টেবিল হতে শেষের অর্ডারটি খুঁজে বের করার কুয়েরি লিখো। তাহলে আমরা কি লিখবো? জাস্ট লাস্ট অর্ডার প্রাইস। আর এখানে আউটপুটে এইভাবে দেখাইতে চাচ্ছি, এই জন্য অ্যাজ দিয়ে দিব। আচ্ছা, এবার আমাদের 8 নম্বরটা হচ্ছে কি ম্যাক্স, এগুলো তো জানি আমরা। তারপর হচ্ছে মিন, এরপরে কি বললাম? যোগ, মানে একটা অর্ডার টেবিল হতে সমস্ত অর্ডারের যোগফল নির্ণয় করার কোয়েরি লেখো। তাহলে সিলেক্ট কাকে দেখাইতে চাচ্ছি? অর্ডার প্রাইসকে। কারণ এই যে আমাদের টেবিলে কি আছে, আসলে সবগুলো যোগ করে দেখাইতে বলতেছে না তো, কোন কলামকে যোগ করতে বলছে? এই কলামকে, এটাকে, এটাকে, না এটাকে? আমাদের যোগ করতে বলছে অর্ডার প্রাইস। তাহলে আমরা অবশ্যই সাম নামক ফাংশনটা ইউজ করব এবং এর এই প্যারামিটার হিসাবে এই কলামের নামটা দিয়ে দিব। তখন আউটপুটে আসবে কিন্তু অর্ডার প্রাইস নামক কলামটা থাকবে। কিন্তু আমরা বলতেছি না, আমি ওইভাবে দেখবো না, আমি দেখবো অর্ডার ওইগুলো সাম অর্ডার প্রাইস, মানে এভাবে দেখতে চাচ্ছি আউটপুটে। এই জন্য আমাকে এখানে অ্যাজ দিয়ে এই কথাটা বলে দিতে হবে। এবার যদি বলি যে অর্ডার টেবিল হতে ছোট 2টি অর্ডার বের করার কোয়েরি লেখো, এটা ইম্পর্টেন্ট, আসছিল কিন্তু পরীক্ষায়। এই তোমরা অনেকেই বলতে পারো যে, যেমন এই যে এই থিমটাই কিন্তু আমাদের প্রোগ্রামিং এ লাগে। তখন বলে যে প্রথম থেকে 3টা বড় সংখ্যাকে আউটপুটে দেখাও। তখন কিন্তু আবার আমরা অ্যারে ইউজ করে 1 থেকে 3 ইউজ করি। প্রথমে আগে অ্যাসেন্ডিং অর্ডার, প্রথমে আগে ডিসেন্ডিং অর্ডার করি। ধরো 1 থেকে 10, মানে 10টা সংখ্যা নিছো, ওটাকে আগে ডিসেন্ডিং করবা, ডিসেন্ডিং করার পরে 1 থেকে 3 পর্যন্ত দেখাবা, তাহলে বড় 3টা সংখ্যা আউটপুটে দেখাবে। ঠিক এখানে কিন্তু ওই ওই থিমটাই এখানে আসছে, কিন্তু এখানে সব সহজ করে দিছে। এখানে এত কিছু ব্যবহার করতে হয় না। এখানে বলছে যে অর্ডার টেবিল থেকে 2টি অর্ডার ছোট। আচ্ছা, ছোট, একদম ছোট। আচ্ছা, ছোটর আগে আমরা একটু বড়টা দেখি, 11 আর 12। তো এটা হচ্ছে 11 নম্বর আমাদের। এখানে বলছে বড় 2টি অর্ডার নির্ণয় করো। বড়, এটা বড়র জন্য আমাদের কি দরকার হয়? কিভাবে সাজাবো? সবার প্রথম থাকবে ধরো বড়টা, ধরো 20 সবচেয়ে বড়, তারপর হচ্ছে 18, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 5। তাহলে আমরা এগুলোকে কিভাবে সাজাচ্ছিলাম? বড় থেকে ছোট, মানে ডিসেন্ডিং। তো সাজানোর ক্ষেত্রে আমি কি বলছিলাম? যে অর্ডার বাই। আমি সবার প্রথমেই বললাম না যে আমাদের 4টা জিনিস আছে। 4 নম্বরটা বলছিলাম যে অ্যাসেন্ডিং অর্ডার হবে না ডিসেন্ডিং অর্ডার হবে, সেটাকে আমরা বলছিলাম অর্ডার বাই, এবং ওর ভিতরে কোনো কন্ডিশন আছে কিনা। তো এই 4 নম্বর কন্ডিশনটা আমাদের আসছে, মিশাই দিলাম কিনা কে জানে। এই মিশাই নেই, এই যে 4 নম্বর, এই 4 নম্বর। এখানে বলছিলাম কি হবে? এখানে হয় অর্ডার বাই হবে, শর্টিং হবে, অথবা অর্ডারের ভিতরে কিছু কন্ডিশন হবে। তো এখানে আমরা দেখতেছি জাস্ট আমাদেরকে ডিসেন্ডিং অর্ডার করে 2জনকে দেখাইতে বলছে। তাহলে আমরা এখানে কি করব? যে সিলেক্ট অর্ডার প্রাইস অ্যাজ বিগ অর্ডার প্রাইস, মানে এটাই আমাদের আউটপুট কলামে দেখাবে। দেখার পরে বলতেছি কোন কলাম থেকে, কোন টেবিল থেকে? অর্ডার টেবিল থেকে। কিভাবে দেখাবো? আগে আমরা এটাকে ডিসেন্ডিং করব, করার পরে এই লিমিট দ্বারা নির্ধারণ করে দেব। লিমিট দ্বারা নির্ধারণ করে দেবো যে লিমিট 2, অর্থাৎ আগে ডিসেন্ডিং হওয়ার পরে ওখান থেকে মাত্র 2জনকে দেখাবো। তো প্রথম সর্বোচ্চ অর্ডার, ম্যাক্সিমাম অর্ডার হচ্ছে আমাদের 700, 7,000, তারপরে হচ্ছে 5,000। তো তোমরা যদি এখন টেবিলের দিকে তাকাও, তাকায় দেখো যে সবচেয়ে বেশি এখানে 5,000, 5,000 দেখি, এর থেকে বড়, হ্যাঁ, যে 7,000 পাওয়া গেছে। এরপর নাই, তার মানে 5,000 আর 7,000 হচ্ছে সবচেয়ে বড়, তারপরে তারপরে ছোট। তাহলে 7,000-এর পরে 5,000। এখন যদি ছোটটা নির্ণয় করতে বলে, তো ছোটটা জাস্ট এর উল্টাটা হবে। জাস্ট এখানে কি হবে? অর্ডার বাই এএসসি। এটা খুবই সহজ, ভুলিও না, কিন্তু পরীক্ষার হলে গিয়ে ঠিকই ভুলবা। যেমন ডিসেন্ডিং, এটা যে কতবার ভুলছি আমি,
তারপরে আল্লাহ রহম শেষ মুহূর্তে গিয়ে মিলছে। ডিইএসসি ভুলবা না এগুলো। এখন আমরা আর দুইটা এক্সাম্পল দেখবো, দেখে আমাদের শেষ করে দিব। বলছে এখানে প্রত্যেক কাস্টমারের টোটাল প্রাইস দেখাও। প্রশ্নটা আবার পড়ো। প্রত্যেক কাস্টমার তার মানে মাসুদ কিন্তু 3বার ছিল, রায়হান কিন্তু 2বার ছিল, 2বার কাউন্ট করা যাবে না। প্রত্যেক কাস্টমারের টোটাল প্রাইস। আমি 3টে অর্ডার দিছি, তুমি একটা অর্ডার দিছো, আর একজন 2টা অর্ডার দিছে, তাহলে ও আমাদের 3 জনের প্রাইস না, আমরা ইন্ডিভিজুয়াল ভাবে আমাদের প্রাইস গুলো, কতগুলো প্রাইস দিছি, কতগুলো অর্ডার দিছি আমরা, অর্ডার প্রাইস কত আমাদের। যেমন মাসুদ এ একটা অর্ডার দিছে, এর প্রাইস হচ্ছে 1600। আবার মাসুদ একটা অর্ডার দিছে 2000, তাহলে টোটাল সে কত দিল? 3600। এরপরে দেখো আবার মাসুদ কত দিছে? 550। তাহলে 36 আর 5 41, 4150 টাকাতে সে অর্ডার দিছে। এভাবে দেখতে বলতেছে। তাহলে অবশ্যই কি করলাম আমরা, আগে মাসুদ গুলাকে আলাদা করলাম না তো? আলাদা করা মানে কি? গ্রুপিং করা। মানে একটা গ্রুপে বিভক্ত করতেছি, শুধুমাত্র মাসুদকে কেন নিলাম, অন্যকে কেন নিলাম না? মানে আমরা ভাগ করতেছি, গ্রুপে বিভক্ত করতেছি, কাজেই এখানে কিন্তু আমাদের অবশ্যই গ্রুপ আসবে। তাহলে এখানে বলতেছি সিলেক্ট কাস্টমার, তারপরে ওই অর্ডার প্রাইসটাকে কি করলাম? যোগ করলাম, সাম ফ্রম অর্ডার গ্রুপ বাই কাস্টমার। তাহলে দেখো রায়হান ছিল 2টা, 2 জায়গায় ছিল, 2টা অর্ডার দিছে, 2টা অর্ডারকে একসাথে যোগ করছে, যোগ করার পরে এইভাবেই কিন্তু দেখো এখানে কিন্তু আমরা কোনো অ্যাস ইউজ করি নাই। না করাতে এই অ্যাগ্রিগেট ফাংশন যেভাবে আছে ঠিক ওইভাবেই আউটপুটে দেখাচ্ছে, মানে আউটপুটের কলামটা ঠিক ওই নামেই আসবে। তাহলে রায়হান 2টা প্রোডাক্ট, মানে 2টা অর্ডার দিছে, 2টা অর্ডার মিলে হয় 5990। তো আমরা একটু দেখে আসি 5990 হয় কিনা। রায়হানের প্রথম অর্ডার হচ্ছে 5000, তারপর রায়হান 990, তার মানে 5990 মিলছে। আর মাসুদের কথা বললাম 4150, দেখি এখানে আসছে কি। দেখো মাসুদের এখানে 4150, আর বাকিরা সবাই একটা একটা করে অর্ডার দিছে, তো বাকি যা আছে তাই আসবে। তাহলে প্রত্যেক কাস্টমারের টোটাল প্রাইস, এই যে বলছে প্রত্যেক কাস্টমার, প্রত্যেক ডিপার্টমেন্ট, প্রত্যেক স্টুডেন্ট, যখনই এইভাবে বলবে তখনই বুঝবো যে এগুলো গ্রুপ হয়ে যাবে। লাস্ট আর একটা কোশ্চেন করে শেষ করবো, এটার সাথে এটা মিল আছে। বলছে ওই সমস্ত কাস্টমারের অর্ডার দেখাও যাদের টোটাল অর্ডার প্রাইস 2000-এর থেকে কম। মানে এইটার মতোই কিন্তু এখানে আমরা একটা কন্ডিশন নিয়ে আসলাম, এই হেভিং, এই এখন হেভিং আসবে। এই এতগুলা রেকর্ডকে আমি দেখাবো না, তাদেরকেই দেখাবো যাদের যাদের অর্ডার প্রাইস হচ্ছে 2000-এর বেশি। তার মানে মাসুদ রায়হানের 2000-এর বেশি অর্ডার দিছে, অর্ডার প্রাইস। মাসুদও দিছে 2000-এর বেশি। 700 হাবিব, হাবিব 2000 টাকার কম অর্ডার প্রাইস দিছে, তার মানে এ হবে না, এও হবে না। 7000 টাকার অর্ডার প্রাইস দিছে, তো অবশ্যই 2000 টাকার বেশি, তার মানে এ আউটপুটে যাবে। 3500, হ্যাঁ এটাও 2000 টাকার থেকে বেশি। 250, 2000 টাকার থেকে কম। 700, এটাও কম, এটা বেশি, আর এটা কম। তার মানে আমি যেটা বুঝাচ্ছি যে দেখো, এখন আমি যখন বাছাই করলাম গ্রুপ করার পর, তখন আমার এই হেভিংটা চলে আসছে। তো তোমরা, আমি আশা করতেছি তোমরা এগুলো পাবা। আমাদের আর 40 সেকেন্ড সময় আছে, মেবি তোমরা শেষ করে দাও। যদি শেষ হয়ে যায় তাহলে আর লগ ইন করার দরকার নেই, আর এই ভিডিওটা ইনশাল্লাহ কালকে সকালেই দিয়ে দিব। তাহলে আমাদের কমপ্লিটলি, আমি মানে আমি স্যাটিসফাইড আর কি, যে ডাটাবেজে যতটুকু দেখানো দরকার ততটুকু দেখাই দিছি। এখন শুধু একটু প্র্যাকটিস করব, আমিও তোমাদের সাথে প্র্যাকটিস করব। ওই সলিউশন গুলো যখন করে দিব সমস্যার, তখন তোমাদেরও প্র্যাকটিস হবে, আমারও হবে। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই থাক। ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।